আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন ইনশাআল্লাহ। তো আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান যে আপনারা আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা আমাদের আজকের কোয়েশ্চেন সলিউশন ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা কোয়েশ্চেন সলিউশন ক্লাসে চলে যাব। আমাকে একটু শুরুতে কমেন্ট করে জানান আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা আপনারা আমাকে একটু কমেন্ট এবং ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা। তাহলে আমরা মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা, ভিডিওটা ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা, কে কোথা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করবেন প্লিজ। হ্যাঁ, কাইন্ডলি একটু কমেন্ট করবেন, তাহলে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। আমরা আজকে বেশ কিছু এমসিকিউ প্রশ্নের সলিউশন নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। একটু কমেন্ট করতে হবে, কমেন্ট করে আমাকে জানাবেন। আর কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন এটাও একটু কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। লাইভটা শেয়ার করে টাইমলাইনে রেখে দেন, পরবর্তীতে কাজে লাগবে ইনশাআল্লাহ। আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান নিয়ে কথা বলবো। এই প্রশ্নগুলো স্পেশালি সামনে যে ভার্সিটি অ্যাডমিশন এক্সাম আসতেছে তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাইড বাই সাইড এই প্রশ্নগুলো থেকে আমরা যে প্রশ্নগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ, এই কোয়েশ্চেনগুলো থেকে আপনি বিসিএস বলেন বা আদার্স যে কোনো কম্পিটিটিভ এক্সামও আপনাদের এগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। মারুফ আহমেদ অফি, ওয়ালাইকুম আসসালাম ভাই। তিশা দাস আদাব, মোহাম্মদ মনির ভাই, মামুন ভাই, তরিকুল ইসলাম ভাই, শফিকুল ভাই, ভাইয়া আমি পুরা বাঁশ খাইছি পরীক্ষায়। মারুফ ভাই, বাঁশ কিন্তু খুব ভালো একটা খাবার, বুঝতে পারছেন? আপনারা জানেন কিনা জানি না, বাঁশের কথা আসলো একটা বিষয় জেনে রাখেন। আপনার ওই যে হিরোশিমা নাগাসাকিতে যখন আপনার ওই যে পারমাণবিক বোমা বিস্ফোরণ করা হয়, এরপরে সব গাছ মরে গেলেও বুঝছেন, বাঁশ কিন্তু এর পরবর্তীতে বাঁশ গাছ কিন্তু সেখানে গজিয়েছিল, বুঝতে পারছেন? সো এই যে দেখেন আপনি এই লেভেলের, যেহেতু মানে এমন একটা গাছ, বাঁশ এমন একটা গাছ যেটা হিরোশিমা নাগাসাকির এই যে আপনার দেখেন তেজস্ক্রিয় অঞ্চলে জমে থাকতে পারে, এইরকম বাঁশ যেহেতু আপনি খাইতে পারেন, দ্যাট মিনস যে কোনো কঠিন কঠিন কোশ্চেনের খাই আপনি হজম করে ফেলতে পারবেন, আপনার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে? আচ্ছা, তো বাঁশ নিয়ে এরকম কিন্তু অনেক ওয়ার্ল্ড ক্লাস গবেষণা আছে, চাইলে পড়ে দেখতে পারেন। মশিউর রহমান ভাই, আলহামদুলিল্লাহ আমি ওয়েল। শাহিদা আক্তার, তিশাদা সহ যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ। ইউষা, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ইউষা। আমাদের ইউষা পরীক্ষায় সবচেয়ে বেশি নাম্বার পেয়েছেন, ইউষাকে থ্যাংক ইউ ভেরি মাচ। আব্দুল হাদি এইচটি, ওয়ালাইকুম আসসালাম। যাক, মাশাআল্লাহ, এই মুহূর্তে আমাদের সাথে অনেকে যুক্ত আছেন। যারা আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাব। আমাদের এই ক্লাসটা মূলত এসিএস এর বি ইউনিটের ভার্সিটি প্লাস গুচ্ছের একটা কোর্স ছিল, যেখানে বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, আর এই তিনজন মানুষকে দেখতে পাচ্ছেন আমরা এই কোর্সটাতে পরিচালনা করেছিলাম। তো এইখানে এই কোর্সটারই কিছু আমরা মডেল টেস্ট নিয়েছিলাম। এই মডেল টেস্টের কিছু প্রশ্ন এখন আমরা লাইভে এসে সমাধান করব। তো চিন্তা করলাম, যেহেতু আমাদের এই যে আমাদের যে স্টুডেন্টরা আছে আর কি, ইউষা বলেন বা বাকি যে স্টুডেন্টরা আছেন, অভি বলেন, তো আপনারা তো আলহামদুলিল্লাহ এই প্রশ্নগুলোর পরীক্ষা দিয়েছেন, তো এগুলোর আমি ব্যাখ্যা সহ আপনাদের সাথে আলোচনা করব। তো আমি চাইলাম যে আমাদের পেজের বাকি যারা আছেন তারাও একটু ব্যাখ্যাগুলো দেখুক, তাদেরও ইনশাল্লাহ কাজে আসবে। তাহলে আসেন আমরা চলে যাই, এখানে বেশ কিছু প্রশ্ন দেয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর আমরা দেখব। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা চাইলে ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে রেখে দিতে পারেন, পরবর্তীতে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। কেমন? পরবর্তীতে আপনাদের কাজে লাগবে ইনশাল্লাহ। ওকে, জাহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আসেন আমরা শুরু করছি। তো আমরা একদম প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, শি টোল্ড মি হিজ নেম আফটার। এই যে দেখেন, আমাদেরকে ছোটবেলা থেকে একটা অদ্ভুত রুল পড়ানো হয়েছে, যদিও এটা একদম শতভাগ রং না, আবার একবারে শতভাগ কারেক্টও বলা যাবে না, হ্যাঁ, ব্যত্যয় ঘটতে পারে। আমরা নর্মালি পাস্ট পারফেক্টের যে বিষয়টা পড়ে আসছি, পাস্ট পারফেক্ট টেন্সের একটা বিষয় পড়ে আসছি আমরা এইভাবে ছোটবেলা থেকে, আবহমান কাল থেকে আমাদেরকে যেটা পড়ানো হয়েছে, আফটার এবং বিফোরের বিষয়টা। আমার মনে হয় না এই প্রশ্নে আপনাদের কারো ভুল হয়েছে। হ্যাঁ, আশা করি রুলটা সবাই জানেন, তাই এখানে ভুল করে গুল মারার কোনো সুযোগ নাই, এটা আপনারা পারেন। তো দেখেন, আমরা জানি আফটার মানে পরে, পরে এক্ষেত্রে আমাদেরকে লিখতে হয় পাস্ট পারফেক্ট, এটা অনেকবার আলোচনা হয়েছে।
বিফোর মানে হচ্ছে আগে বা পূর্বে, তাই পাস্ট পারফেক্টটা পূর্বে লিখতে হয়। এভাবে আমাদেরকে আবহমান কাল থেকে টিচাররা পড়ায় আসছেন। আই হোপ আপনারা মনে হয় এইভাবে পড়ছেন। নিলয় ভাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আর এক্ষেত্রে দেখেন এই যে আফটারের আগের অংশটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট এবং পরের অংশটাকে আমরা মানে বিফোরের পরের অংশটাকে আমরা ফার্স্ট ইনডিফিনিট দিয়ে পূরণ করে আসছি। যদিও মডার্ন ইংলিশে আপনি দেখবেন এগুলোর মধ্যে ব্যত্যয় ঘটে, এর বাইরেও অনেক সময় বিভিন্ন এক্সপ্রেশন ব্যবহার করা হয়। মামুন ভাই ধন্যবাদ। তাহলে দেখেন আপনি যখন বলছেন শি টোল্ড মি, এই যে দেখেন শি টোল্ড মি হিজ নেম, একটা মেয়ের কথা বলা হচ্ছে, এই মেয়েটা আমাকে ছেলেটার নাম বললো। তাহলে আফটারের আগে কিন্তু চলে আসছে, দেখেন ইতিমধ্যে পাস্ট ইনডিফিনিট বা সিম্পল পাস্ট হোয়াটএভার ইউ ক্যান সে ইট। দেখেন তাহলে দেখেন এই যে আফটারের আগে যেহেতু পাস্ট ইনডিফিনিট আছে, সো আমরা কি নিব? পাস্ট পারফেক্ট নিব। তাহলে আনসার হচ্ছে বি। তাহলে আনসার হচ্ছে বি। অহনা জেসমিন, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আনসারটা হচ্ছে গিয়ে কি বি। তাহলে দেখেন শি টোল্ড মি হিজ নেম, সে আমাকে তার নাম বললো। আফটার হি হ্যাড লেফট, অর্থাৎ এই ছেলেটা চলে যাওয়ার পরে মেয়েটা আমার ছেলেটার নাম বললো, আগে বলে নাই আর কি। হ্যাঁ, তাহলে এটা একদম মারাত্মক সহজ একটা প্রশ্ন ছিল, এটা আপনারা সবাই পেরেছেন। এইবার দেখেন আই ফাইনালি কিল দ্য ফ্লাই ড্যাশ রোলড আপ নিউজ পেপার। রোলড আপ নিউজ পেপার মানে কি অনেকে বলতে পারেন, সাপোজ ইটস আ নিউজ পেপার, আপনি মনে করেন যে এটা একটা নিউজ পেপার, আমি কি করলাম এই নিউজ পেপারটার এরকম করে পেঁচায় নিলাম। হ্যাঁ, এই যে নিউজ পেপারটার আমি একটু পেঁচায় নিলাম, এই যে হয়ে গেল, এই যে এটা এখন হয়ে গেছে রোলড আপ নিউজ পেপার। তার মানে কি একটা পেঁচানো নিউজ পেপার। আমরা কি বলতে পারি যে এটা দিয়ে সে একটা মাছিকে মানে কি করলো, মেরে ফেললো। তো দেখেন এই যে আপনার রোলড আপ একটা নিউজ পেপার দিয়ে আই আই তাহলে আমরা দেখতে পাচ্ছি আই ফাইনালি কিলড। তো আপনারা মনে হয় টুকটাক সবাই জানেন, এটা আমাদের জানা আছে, আমরা বাই উইথ এই দুটোকে প্রেপোজিশনকে আমরা সাধারণত ব্যবহার করি এইভাবে। ছোটবেলা থেকে জেনে আসছেন যে কোনো কিছু সাধারণত ব্যক্তির দ্বারা বোঝানোর জন্য আমরা বাই ব্যবহার করি, আর যদি ব্যক্তি না হয় বস্তুর দ্বারা বোঝায় সেক্ষেত্রে আমরা উইথ ব্যবহার করি। ঠিক আছে, আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তির দ্বারাও উইথ বসতে পারে, সেটা স্পেসিফিক কিছু পজিশন আছে, এটা আপনারা ডেফিনেটলি জানেন। তো দেখেন আই ফাইনালি কিল দ্য ফ্লাই, তাহলে আমি ফাইনালি ফ্লাইটাকে, ফ্লাই এখন অনেকে প্রশ্ন করতে পারেন দাদা এই ফ্লাই আবার কি জিনিস, ফ্লাই মানে কি উড়াল দেওয়া? নো, আর্টিকেল আছে, আর্টিকেলের পরের বার নাউন, এটা হচ্ছে মাছি, মাছি। এই যে আমি মাছিটাকে একটা পেঁচানো বা রোল করা পত্রিকা দিয়ে মেরে ফেললাম। ধন্যবাদ রুম্পা, কিন্তু কাজটা কি করলেন বাবা, ভাই লিখছেন কেন? এটা হবে উইথ। ওকে, আনসার হবে উইথ। আচ্ছা, এবার চলে আসি, দেখেন উই মাস্ট লুক প্লিজড, আমাদেরকে অবশ্যই প্লিজড দেখাতে হবে। প্লিজড মানে কি, আমাদেরকে এটা দেখাইতে হবে যে আমরা খুব খুশি আছি। অর নইলে, অর এলস তা না হলে হি উইল বি, অর্থাৎ একজন মানুষের সামনে আমরা যাচ্ছি বা একজন মানুষের সাথে আমরা আছি, বা আমরা কারো একজনের বাসায় যাচ্ছি, ধরুন আপনাদেরকে নিয়ে আমি কোথাও এক জায়গায় যাচ্ছি, তো ওইখানে আমরা যার কাছে যাচ্ছি তার সামনে আমাদেরকে খুব খুশি খুশি মনোভাব দেখাইতে হবে যে না আমরা খুব খুশি, আমরা অনেক আনন্দে আছি, আমাদের কোনো দুঃখ নাই, অভাব নাই, আমরা জীবনে খুব শান্তিতে আছি। যদি আমরা এটা প্রকাশ না করি তাহলে সে কি করবে, সে ডিসস্যাটিসফাইড হয়ে যাবে। হ্যাঁ, সে অখুশি হয়ে যাবে, মেজাজ খারাপ করবে, এতে আমাদের প্রবলেম হইতে পারে। এখন দেখেন এই যে অর শব্দটা দিয়ে সাধারণত বোঝায় আগের অংশে আমরা যা বলবো পরের অংশে তার সাধারণত ডিফারেন্ট কিছু হবে, নেগেটিভ কিছু হবে। সো এটা বলার আর অপেক্ষা রাখে না, এখানে ডিসস্যাটিসফাইডটাই আমাদেরকে লিখতে হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এইবার চলে আসেন হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং। হি অ্যাডভাইসড মি ড্যাশ স্মোকিং, এই দেখেন গিভ আপ মানে ত্যাগ করা, টু গিভ আপ ত্যাগ করা, ইন গিভিং আপ, ফ্রম গিভিং আপ। তাহলে এখানে কি হইতে পারে? হ্যাঁ, এটা আমরা টুকটাক মনে হয় সবাই জানি। এই যে মাশাআল্লাহ অনেকে উত্তর লেখা শুরু করে দিয়েছেন। তাহলে বাবা এখানে মাথায় রাখবেন এই যে অ্যাডভাইসড এই শব্দটার পরে আপনি যখন একটা ভার্ব পাবেন আপনাকে সেটা ইনফিনিটিভ লিখতে হবে। হোয়াট ডাজ ইনফিনিটিভ মিন? ইনফিনিটিভ মিনস টু প্লাস বেস ফর্ম অফ ভার্ব। ওকে, তাহলে আমাদেরকে এখানে ভার্বের বেস ফর্মটা লিখতে হবে। আচ্ছা মাশাআল্লাহ, এই তো অনেকে উত্তর করা শুরু করছেন, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এটা কি হবে? এটা আর বলার অপেক্ষা রাখে না, আমরা অলরেডি বলে ফেলছি। তাহলে হি অ্যাডভাইসড মি টু গিভ আপ স্মোকিং, সে আমাকে ধূমপান ছেড়ে দেওয়ার জন্য অ্যাডভাইস করলো। সৈকত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ সৈকত ধন্যবাদ। তিশা দাস ভাইয়া, আপনি যা পড়ান তা তো ইজি, যা এক্সামে পাই ওইগুলা দেখে তো অবস্থা খারাপ। এই তিশা দাস, এক্সামে তো ওই যে তিশা এটা কি বললেন আপনি, এক্সামের গুলোই তো আমি ব্যাখ্যা করতেছি বাবা।
ইমতিয়াজ ভাই বলতেছেন ডি, তাহলে একটা কাজ করতে হবে, আপনার সাথে আমার এক্সাম দিতে যাইতে হবে। আচ্ছা, তাহলে চলে আসি আমরা, দেখেন দ্য এক্সপ্রেশন দ্য এক্সপ্রেশন, এখানে একটা এক্সপ্রেশন দেয়া আছে, দ্য এক্সপ্রেশন আফটার ওয়ানস ওন হার্ট, আফটার ওয়ানস ওন হার্ট, একজনের মনের কথা শোনা, মন মতো কাজ করা, কি হতে পারে? সব রুল একবারে দেখলে মাথা কাজ করে না ঠিক মতো। হ্যাঁ, এইটা ঠিক বলছেন ইউসা, যে আমরা যখন একসাথে অনেকগুলো রুল দেখে ফেলি, অনেকগুলো রুল দেখলেই আমাদের তখন এই যে গুল মারার একটা প্রবণতা চলে আসে, তাই না? হ্যাঁ, এটা ঠিক, এটা ঠিক। আচ্ছা, এটা কি হইতে পারে বলেন তো দেখি। আমাদের অহনা জেসমিন বলছেন সি। এনিবডি এলস? এনিওয়ান এলস? আর কেউ? হাসান ভাই বলছেন ডি। আর কেউ? মুরব্বি, মুরব্বি বলা লাগবে তো, বুঝছে না? না এই তো মাশাআল্লাহ, এক একজন এক একটা লিখছেন। রাসেল ওয়াহিদ ভাই, আচ্ছা দেখেন এখানে টু বি লো স্পিরিট উইথ কমপ্লিট ডেফিনেশন, ওয়ান ওন লাইকিং, টু বি ইন হাই স্পিরিট। তাহলে দেখেন এই যে আফটার ওয়ানস ওন হার্ট, একজন তার মনের কথা শোনা। হ্যাঁ, একজন যখন তার মনের কথা শোনে তার মানে কি? তার নিজের ইচ্ছা মতো কাজ করে। টু ওয়ানস ওন লাইকিং, একজন মানুষ যদি তার ইচ্ছা মতো কোনো কাজ করে সেক্ষেত্রে। হ্যাঁ, অভি বলতেছেন যে স্যার তিশা ঠিকই বলছে, পরীক্ষাতে পারি না, আপনি পড়াইলে পারি। যাক মাশাআল্লাহ, আপনি যেহেতু পারেন আল্লাহর রহমতে সব জায়গাতেই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা থ্যাংক ইউ। এইবার দেখেন খুব চমৎকার একটা প্রশ্ন আসছে, দ্য ডে অফ মাই সিস্টার্স ম্যারিজ, আমার বোনের বিয়ের দিনটা ইজ ড্রয়িং। ড্র মানে হচ্ছে এগিয়ে আসা, এগিয়ে আসা, বা ড্র মানে হচ্ছে এখানে কামিং বলতে পারেন, ইজ ড্রয়িং না বলে এখানে ড্রয়িং শব্দটা কামিং প্রকাশ করছে। এখন আপনাদের সাথে বাবা এইটা শেয়ার করা হয়েছিল যে আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন, অনেকভাবে প্রশ্ন করা যায়। আমি অনেকগুলো কথা বলেছিলাম যে কখন, কোথায়, কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কতবার, কততম। ওকে, আচ্ছা তাহলে এই যে দেখেন আপনি যদি বলেন কখন, তারপরে বলতে পারেন কোথায়, তারপরে বলতে পারেন কিভাবে, কেন, কতটুকু, কি পরিমাণ, কততম, কোথা থেকে, কোন দিকে, কি দিয়ে, কাকে দিয়ে, কার সাথে, কার জন্য, এই প্রশ্নগুলোর উত্তরে সিঙ্গেল ওয়ার্ড হলে অ্যাডভার্ব হয়, আর যদি মাল্টিপল ওয়ার্ড হয়, মোর দ্যান সিঙ্গেল ওয়ার্ড হয়, দেন আমরা এটাকে বলি অ্যাডভার্ব ফ্রেজ। তাহলে দেখেন এই যে আমার বোনের বিয়ের দিনটা ড্রয়িং আসতেছে। এবার আপনি প্রশ্ন করেন যে দাদা আসতেছে, তা কোথায় আসতেছে? নিয়ার, সামনে আসতেছে। তাহলে সামনে আসলে কি হবে? ডেফিনেটলি অ্যাডভার্ব হবে। ওকে, এই যে দেখেন অনেকে আল্লাহ, ওহনা এটা কি লিখলেন? শহীদ আক্তার কি লিখছেন বাবা? এটা কোনো কথা? তাহলে এটা কি হবে? এটা অ্যাডভার্ব হবে, শহীদ আক্তার। আচ্ছা মাশাআল্লাহ, জাহান ডি লিখছেন, থ্যাংক ইউ। তাহলে আমরা এটা পারবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ওয়াও। এবার আসেন, which of the following sentence is the correct one? নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট সেন্টেন্স? হ্যাঁ, আচ্ছা দেখি আপনারা এটা বলতে পারেন কিনা। এই যে আমরা চারটা বাক্য দেখতে পাচ্ছি 7 নম্বরে, এই চারটা বাক্যের মধ্যে কোন বাক্যটা কারেক্ট? আচ্ছা, একদম একদম সহজ জিনিস, এটা না পারলে আপনার নিজের কাছেই খারাপ লাগবে। এই ডিউরিং দিয়ে সাধারণত একটা সময় বোঝানো হয়, যেই সময়ের মধ্যবর্তী সময় বা ওই সময়ের মধ্যে। হ্যাঁ, এটার শুরু থেকে শেষ সময়ের মধ্যবর্তী সময় আর কি। আর আমরা ছোটবেলা থেকে জেনে আসছি যে ফর, আমি উপরে লিখে দিচ্ছি, আমরা ছোটবেলা থেকে জেনে আসছি বাবা যে ফরটাকে আমরা অনির্দিষ্ট সময়ের পূর্বে লিখি, আর সিন্স শব্দটাকে আমরা সুনির্দিষ্ট সময়ের পূর্বে লিখি। তাহলে অনির্দিষ্ট, সুনির্দিষ্ট এই দুটো সময়ের মধ্যে কোনটার পূর্বে আমরা কি লিখবো? আই হোপ আপনারা বুঝতে পারছেন। শাহবাজ ভাই ধন্যবাদ। স্যার আপনার বই কবে পাবো? ইনশাআল্লাহ এই মাসের শেষে পাবেন। তাহলে দেখেন মাই ফাদার ওয়াজ ইন হসপিটাল, এই পর্যন্ত ঠিকঠাক ছিল। ডিউরিং 6 উইক এটা বলা যাবে না, ইন সামার তা বলা যাচ্ছে না। তাহলে আমরা বলতে পারি এই যে ইন সামার, সরি এই যে এখানে দেখেন এই যে ইনটা আছে, ইন লেখা যাবে না। তাহলে দেখেন সামারে বা গ্রীষ্মকালে আমার বাবা 6 সপ্তাহ ধরে
হসপিটালে ছিল, তাহলে ধরে বা যাবত বোঝানোর জন্য আমরা ফর লিখব, যেটা এখানে নাই। আর এখানে দেখেন ডিউরিং 6 উইক, এটা তো সম্ভবই না, এক নাম্বার তো হলোই না। মাই ফাদার ওয়াজ ইন আ হসপিটাল ডিউরিং 6 উইক ইন সামার, নো। তাহলে আমরা কি বলবো? ফর 6 উইক ডিউরিং সামার। ওকে। আচ্ছা স্যার, কোর্সের ক্লাসগুলো কি আমাদের জন্য এনাফ? হ্যাঁ ইনশাআল্লাহ আপনাদের জন্য এনাফ। আর যদি কোনো প্রবলেম পান আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিন। আচ্ছা যাক, মাশাআল্লাহ পেরেছেন। এইবার দেখে এটা কে পারেন। এই জায়গাটাতে অনেক রথী মহারথীও ভুল করে ফেলে। হ্যাঁ, ইনটেন্ডস টু, হি ইনটেন্ডস টু লিভ, স্টে, স্টপ, হল্ট, কোনটা হওয়া উচিত? ইন দ্য কান্ট্রি ফর 2 months। আট নং প্রশ্নের উত্তর চেষ্টা করি আমরা, ইনশাল্লাহ হয়ে যাবে। 8 নং পারা যাবে না? আচ্ছা, এই তো মাশাআল্লাহ অনেকে উত্তর লেখা শুরু করছেন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি হি ইন্টেন্ডস। দেখেন অনেকে একটা জিনিস হয়তো ভুলে যান, এটা এখানে একটু বলে দেই। দেখেন আমরা ছোটবেলা থেকে জেনে আসছি এই যে উইথ আ ভিউ টু, তারপরে যেটা লুক ফরওয়ার্ড টু, get used to, be used to, তারপরে যেটা আছে addicted to, তারপরে যেটা আছে committed to। হ্যাঁ এরকম আরো আছে। হ্যাঁ, object to। আমরা জানি, যদিও এই যে দেখেন শেষে টু আছে, টু থাকার পরেও এদের পরে ভার্ব থাকলে আইএনজি যোগ করতে হয়। তবে দেখেন আপনি যখন পাবেন ইন অর্ডার টু অথবা ইনটেন্ড টু, এইখানে আপনাকে ভার্বের 1 নাম্বার ফর্ম লিখতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে লিভ, স্টে, স্টপ, হল্ট সবগুলোই তো, হ্যাঁ সবগুলোই তো আপনার হচ্ছে গিয়ে ভার্বের 1 নাম্বার ফর্ম। তাহলে কোনটা নিব? তাহলে আমরা বলতেছি সে 2 মাসের জন্য দেশে থাকতে চাচ্ছে, দেশে বাস করতে। আমরা 2 মাসের জন্য কেউ কখনো বাস করি না, ঠিক আছে? মামুন ভাই বলতেছেন স্যার আজকে আপনার কথায় মনে হচ্ছে কেমন যেন টেনশন নিয়ে ক্লাস করছেন। না ভাই, কোনো টেনশন নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, তাহলে খেয়াল করুন তো বাবা, এই যে ইন্টেন্ড টু স্টে, একজন মানুষ ইন্টেন্ড করতেছে, তার ইন্টেনশন হচ্ছে, তার ইচ্ছা হচ্ছে সে দেশে 2 মাসের জন্য থাকবে। তাহলে আমরা এই জায়গাতে লিখবো স্টে। ওকে, আচ্ছা যাবো আমরা সবগুলো প্রশ্নের উত্তরে যাব। হ্যাঁ, আচ্ছা একজন একটা প্রশ্ন দেখাই দিছেন, সরি এটা 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 লিভ না, হ্যাঁ এটা স্টে। এটা আমাদের যে কম্পিউটার অপারেটর ভাইরে আমি দেখাই দিছি, উনি এটা একটু এলোমেলো করে ফেলছে, সমস্যা নাই, আমরা এটা বলবো স্টে। একজন মানুষ 2 মাসের জন্য দেশে স্টে করতে চাচ্ছে। এইবার আসেন, দ্য প্যারেন্টস বিকেম এক্সট্রিমলি ড্যাশ। তাহলে এখানে বলা হচ্ছে প্যারেন্টস মানে বাপ এবং মা, পিতা মাতারা, বিকেম এক্সট্রিমলি ড্যাশ, তারা এক্সট্রিমলি মানে ব্যাপক কি হয়ে গেল, when their son, অনেকে এটাকে উচ্চারণ করে সন, সন না সান, had not returned by 11। এখানে দেখছেন আমাদের টাইপিস্ট ভাই একটা ছোট ভুল করে ফেলছে আর কি। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, by 11 o'clock, অর্থাৎ পিতা মাতা দুইজনেই এক্সট্রিমলি কি হয়ে গেল, তারা কি এক্সট্রিমলি রাগ করলো, বিরক্ত হলো, ডিস্টার্ব মানে বিরক্ত হয়ে গেল, অ্যাংশিয়াস, হ্যাঁ অনেকে অ্যানেক্সিয়াস বলে, অ্যানেক্সিয়াস না কিন্তু। হ্যাঁ আচ্ছা, তাহলে দেখেন এই যে অ্যাংশিয়াস, হ্যাঁ মানে চিন্তিত, যখন তার বাচ্চা, তার ছেলে মানে তাদের সন্তান রাত 11টার মধ্যেও যখন বাসায় ফিরলো না, তখন পিতামাতা কি রাগ করলো? রাগ করার, হ্যাঁ একটা সময় রাগ করবে, কিরে 7টা বেজে গেলো ছেলে আসলো না, 8টা বেজে গেলো, রাগ করবে, আসুক আজকে ওরে ঝাড়ু দিয়ে পেটাবো, এরকম কথা বলবে। হ্যাঁ, আসলে কান ছিঁড়ে ফেলবো। 9টায় তখন টেনশন, কিরে আমার ছেলে কই গেল। 10টা 11টা যখন হয়েছে একটু পরে তো মনে করেন বাপ মার অবস্থা খুব খারাপ। তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে ডি। ওকে, তাহলে উত্তরটা হচ্ছে বাবা ডি। পারা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। ওকে, এইবার চলে আসেন কোয়েশ্চেন নাম্বার 10। I know it was very, he knew, সে জানতো, it was a very dashed operation। এই প্রশ্নটা খুব খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সে জানতো যে এটা একটা কি অপারেশন, ডিফিকাল্ট অপারেশন
ডেঞ্জারাস অপারেশন, রিস্কি অপারেশন, ট্রাভেলসাম অপারেশন। আচ্ছা, তো একজন মানুষ বলতেছে সে জানতো যে এটা একটা ড্যাশ অপারেশন, এটা ছিল একটা অপারেশন বা অস্ত্রোপচার, বাট হি ওয়াজ ডিটারমাইন্ড, কিন্তু সে দৃঢ় চিত্ত ছিল টু ক্যারি ইট আউট, এটা করার জন্য। দেখি আপনারা বলেন তো কি হতে পারে এই প্রশ্নটার উত্তর। অহনা ডি লিখছেন, হ্যাঁ অহনা লিখছেন ডি, ইমতিয়াজ ভাই, ও আচ্ছা 10 নং প্রশ্নের উত্তরটা আমরা একটু করার চেষ্টা করি, দেখি কার কার এটা কারেক্ট আনসার হয়। জাহান 10-এর সি বলছেন, জি ডেফিনেটলি জাহান আপনি ঠিক আছেন, ঠিক আছে। তাহলে জাহানের জন্য আছে কেয়া কসমেটিক্স লিমিটেডের পক্ষ থেকে পরিবেশ বান্ধব গাছ মিরপুর 1-এ এসে নিয়ে যাবেন আমার থেকে, হ্যাঁ। আচ্ছা বাবা, তাহলে যেটা বলতেছিলাম, দেখেন সে জানতো যে এটা একটা রিস্কি অপারেশন। এখন বলতে পারেন ডেঞ্জারাস, ভাই যে কোনো অপারেশনের ডেঞ্জারাস, বুঝছেন, ভয়ানক। এখন আমরা কিন্তু কেউ অপারেশন করতে গেলে বা করাতে গেলে ডেঞ্জারাস এই দুঃখ থেকে অপারেশন করানো ছেড়ে দিবে না, তাই না? ওরে বাবা মাশাআল্লাহ, সবাই তো ফার্স্ট হয়ে গেছেন। আচ্ছা, এই তো গুড। এইবার আসেন, মিসানথ্রপিস্ট মিনস, এটা আমরা গত ক্লাসেও বলেছিলাম। মিসানথ্রপিস্ট এই শব্দটার বাংলা কি, বা এই শব্দটা আসলে কি বোঝায়? এগুলোকে বলা হয় ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কসমেটিক্স থেকে গাছ। আচ্ছা বলেন কবে যাব স্যার? এনি টাইম বাবা, চলে আসেন, কোনো সমস্যা নাই জাহান। আমি নতুন নতুন রান্না শিখতেছি, আসেন, আমার বউ বাচ্চার সাথে আপনারাও খাওয়া দাওয়া করতে পারবেন। তাহলে দেখেন, এই ফিলান্থ্রপিস্ট মানে হচ্ছে যার মধ্যে মানুষের প্রতি অনেক ভালোবাসা, হ্যাঁ, আর যার মধ্যে মানুষের প্রতি তীব্র ঘৃণা, মানুষের সে পছন্দ করে না, মানুষের প্রতি তার একটা তীব্র ঘৃণা কাজ করে, এক্ষেত্রে আমরা বলবো হেইটার। দেখেন অনেকে আবার এই যে 2টা টি মারে, হ্যাঁ এই কাজ করেন না, কিন্তু হেইটার অফ ম্যানকাইন্ড, মানব জাতির প্রতি যার প্রচন্ড বিতৃষ্ণা, হ্যাঁ মানব জাতির প্রতি। আমাদেরকেও দিয়েন তিশা দাস, আপনি তো অলওয়েজ ইনভাইটেড বাবা। আচ্ছা, আমাকে নিয়ে যাও গাছ দেওয়ার সময়, আমি আচ্ছা আচ্ছা ছবি তুলে দিব না। আচ্ছা আম্মা জান, আপনি তো চলে আসেন। আচ্ছা, এই দেখেন এটাকে মানবহিতৈষী বা মানব দরদি বলা হয়। মাশাআল্লাহ, আপনারা তো বস, বলেন স্যার আমরা ছোটবেলা থেকেই বস। ধন্যবাদ সৈকত ভাই। আচ্ছা, এইবার আসি আমরা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। এই কোশ্চেনটা নিয়ে বিভিন্ন বই, হ্যাঁ বিভিন্ন রকম আনসার করেছেন। দেখেন তো, আমরা যখন বলি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বলতে আসলে কোন ভাষাটাকে বোঝায়? গুরুত্বপূর্ণ ভাষাকে বোঝায়, মূল ভাষাটাকে, মেইন ভাষাটাকে বোঝায়, ন্যাচারাল ভাষাটাকে বোঝায়, নাকি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটাকে বোঝায়? কি হবে বলেন তো? মোশাররফ হোসেন ভুইয়া ভাই বলতেছেন ন্যাচারাল। আচ্ছা, বাকিরা একটু ট্রাই করেন। ওয়াও মাশাআল্লাহ, সবাই ন্যাচারাল লিখছেন। বিভিন্ন বইয়ে দেখা যায় তারা মেইন লিখে রাখছে, বাট দেখেন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। যেমন ধরে নেন মানব জাতি নাকি পুরুষ জাতি? আচ্ছা, ও ম্যানকাইন্ড মানে পুরুষ জাতি ভাবতেছেন ভাই? না, আল্লাহ রে, দেখছেন ম্যানকাইন্ড মানে, দেখেন এই আমরা অনেকে যেটা ভাবি, ম্যান মানে যেহেতু বেড়া মানুষ, তাহলে ম্যানকাইন্ড মানে পুরুষ জাতি। না ভাই, আমরা যখন লিখি ম্যান ইজ মর্টাল, আপনি কি বলেন যে ভাই পুরুষ মরণশীল, বেড়া মানুষ মইরা যায়, বেটিরা বাচ্চা থাকে, এটা কি কোনো কথা? বলেন, এটা কোনো কথা? মহিলারা কি মরে না? হ্যাঁ, মহিলা মানুষও তো মারা যায় রে ভাই। তার মানে ম্যান দিয়ে সবসময় বেড়া মানুষ বা পুরুষ মানুষ বোঝায় না, মানব জাতীয় বোঝায়, ঠিক আছে? আচ্ছা, এখন মানব জাতি বললে পুরুষ, মহাপুরুষ, কাপুরুষ, সুপুরুষ, আসল পুরুষ, নকল পুরুষ, সব পুরুষই এখানে অন্তর্ভুক্ত আছে, হ্যাঁ। আচ্ছা, এই তো ধন্যবাদ, আবার আসবেন। তাহলে এই যে দেখেন এটা হয়ে যাচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিনস দ্য ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তাহলে দেখেন আমার কাছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কোনটা, যেটা আমি ন্যাচারালি আমি আমার মায়ের কাছ থেকে শিখছি। এখন দেখা গেছে, ধরে নেন আমি যদি মনে করেন, ধরে নেন আমি ফিনল্যান্ডে চলে গেলাম, আমি ফ্রান্সে চলে গেলাম, আমি ইউকেতে বা সৌদি আরবে চলে গেলাম। এখন আমি ডেফিনেটলি সৌদি আরবে থাকি, বা আমি ধরে নেন আপনার ফ্রান্সে থাকি, বা আমি ইরানে থাকি, বা ধরে নেন ইন্ডিয়াতে থাকি বা পাকিস্তানে থাকি। আমি যেই দেশেই থাকি দেখবেন আমার কিন্তু ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটা কি হবে? বাংলা হবে।
হ্যাঁ, আমি তো বাংলাতেই কথা বলবো, আমি বাইরে গেলে দেখা গেছে আপনার ইন্ডিয়া থাকলে হিন্দি বলতাম, পাকিস্তানে থাকলে আমি উর্দু বলতাম। এখন আমার বাচ্চা জন্মের পরে দেখা গেছে আমার আরেকটা বেবি হলো, সে জন্মের পরে কি কোনটা শিখবে বলেন তো? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা শিখবে সেটা কোনটা? সে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজটাই তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে। হ্যাঁ, আচ্ছা, এইবার চলে আসি আমরা। দেখেন শাহিন, আবার আপনারা তো শাহিন শুনলেই বলে দেন শাহিন ধরে ফেল, ধরা লাগবে না ভাই, এটা শাহিন। হ্যাঁ, আমি ওই একবার এক ব্যাচ স্টুডেন্টে জিজ্ঞেস করলাম, ভাই আপনার নাম কি? বলে স্যার আমার নাম শাহিন। বাকিরা বলে না স্যার ওর নাম শাহিন না, ওর নাম হচ্ছে ধরে ফেল। তো ধরে ফেলা লাগবে না, শাহিন শুনলে আপনারা কেমন কেমন জানি করেন, ঠিক আছে? তো এই ক্ষেত্রে বলবো ওই মামা না প্লিজ, এদিকে দেখি আমরা। হ্যাঁ, তো শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব ইফ। তো বাবা আমরা কিন্তু জানি যে ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে যেটা হয়, ইফ যুক্ত অংশে সাবজেক্ট প্লাস V1 থাকলে পরের অংশটাতে এটাকে আমি আরেকটু পিচ্চি করে লেখা দেই। দেখেন আমরা ফার্স্ট কন্ডিশনে পড়ে আসছি যে ইফ যুক্ত অংশে যদি সাবজেক্ট প্লাস V1 অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, তাহলে পরের অংশটাতে আমরা সাধারণত সাবজেক্ট প্লাস আমরা এই জায়গাটাতে লিখতে পারি শ্যাল, আমরা লিখতে পারি উইল, আমরা লিখতে পারি ক্যান, আমরা লিখতে পারি মাস্ট, আমরা লিখতে পারি শুড, আমরা লিখতে পারি হ্যাভ টু, আমরা লিখতে পারি হ্যাজ টু। হ্যাঁ, হ্যাভ টু অথবা হ্যাজ টু, হ্যাভ টু অথবা হ্যাজ টু আমরা লিখতে পারি। হ্যাঁ, এরকম আরো অনেক কিছু লেখা যেতে পারে। তারপর আমরা লিখতে পারি মেই প্লাস V1, এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, যদি এরকম থাকে যে ইফ প্লাস সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ, সেক্ষেত্রে আমরা কি করি বাবা, আমি এটাকে ডিফারেন্ট একটা কালার নেই, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। আমরা এরপরে সাবজেক্ট লেখার পরে আমরা কখনো লিখি সরি, যেহেতু সামনের অংশে পাস্ট টেন্স হয়ে গেছে, আমরা ক্যান না লিখে লিখতে পারি খুড, মে না লিখে আমরা এটাকে লিখতে পারি মাইট। হ্যাঁ, আমরা শ্যাল এবং উইলের পরিবর্তে লিখতে পারি উড। এবং দেখেন এগুলো যেহেতু মডেলের পরে ভার্বের এক নাম্বার ফর্ম হয়, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, থার্ড কন্ডিশনটা ইন্টারেস্টিং, ইফ প্লাস সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3 অর্থাৎ পাস্ট পারফেক্ট থাকলে পরের অংশে আমরা কি করি বাবা, মনে আছে না? পরের অংশে দেখেন আমরা সাবজেক্ট প্লাস আমরা চাইলে উড লিখতে পারি, আমরা চাইলে খুড লিখতে পারি, আমরা চাইলে এই জায়গাটাতে মাইট লিখতে পারি, দেন এর সাথে আমাদেরকে একটা হ্যাভ লিখে তারপরে V3 লিখতে হয়। ওকে ডিয়ার, তাইলে দেখেন আমি যেহেতু এইখানে ইফ যুক্ত অংশটাতে যা থাকবে পরের অংশে আমরা এটা লিখবো, আবার এই অংশে যা থাকবে সামনের অংশে আমরা তা লিখবো। তো আমরা দেখতে পাচ্ছি ইফ অংশটা পরে চলে গেছে, আগের অংশে এই যে উড আসছে, হ্যাভ আসছে, টেকেন আসছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা হলো থার্ড কন্ডিশন। যেহেতু থার্ড কন্ডিশন, তাহলে এইটা আর বলার অপেক্ষা রাখে না, আনসার হবে কি বাবা, সি। তাহলে দেখেন শাহিন উড নেভার হ্যাভ টেকেন দ্য জব, শাহিন এই চাকরিটা কখনোই নিত না, ইফ হি হ্যাড নোন, যদি সে জানতো, হোয়াট গ্রেট ডিমান্ড ইট উড মেক অন হিজ টাইম, যে তার সময়ে কি পরিমাণ এটা মানে সময় যাবে বা তার কি পরিমাণ সময় লাগবে, এটা জানলে শাহিন এই চাকরিটা কখনোই নিত না। তাহলে আমরা ডেফিনেটলি আনসার ধরে নেব সি। ওকে, মাশাআল্লাহ অলমোস্ট সবাই লিখে ফেলছেন সি, থ্যাংক ইউ। আচ্ছা ওকে ডিয়ার, তাহলে আসেন এইবার আমরা যদি বলি, আমরা যদি এখানে চলে আসি, দেখেন শি হ্যাজ। তো বাবা আমরা কিন্তু জানি হ্যাভ বলেন, হ্যাজ বলেন আর হ্যাড বলেন, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা থার্ড ফর্ম লিখতে হয়, তাই না? লাভ নিভেন বস, শিহাব ভাই ধন্যবাদ ভাইজান, ভালোবাসা অবিরাম। তাহলে দেখেন এই যে আমরা ইদানিং দেখি কিন্তু অনেক ছেলে মেয়ে মারাত্মক চুলে কালার করে। ওই দিন একজনটা দেখলাম চুলে কালার করে বলতেছে তার এই চুলের কালার দেখে নাকি তার সিনিয়র আপুরা তারে অনেকবার প্রপোজ করছে। আমি চিন্তা করলাম যে বাবা এটা কোনো কথা বলেন, চুলের কালার দেখা কোনোদিন মেয়েরা প্রপোজ করে না বাবা, ঠিক আছে? আচ্ছা ক্যারেক্টার দেখতে হইব, তাহলে এবার একটু খেয়াল করেন, শি হ্যাজ কালার্ড, গিভেন, ড্রাইড, ডাইড হার হেয়ার আ বিউটিফুল শেড অফ ব্রাউন। একজন মানুষ, একটা মেয়ে কি করছে, তার চুলটাতে ব্রাউন কালারের শেড দিয়ে রং করছে। তাহলে রং করার ইংরেজি কি? ডাই। ভুলে গেছেন? এই যে দেখেন ডাই,
আপনি যখন এর সাথে মানে এটার ভি2 লিখবেন তখন হয়ে যাবে ডাইড। ওকে, এই তো মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, এই এক একজন এক এক রকম আনসার করতেছেন, তো ভয়ঙ্কর অবস্থা, তাই না? আচ্ছা, খুব সহজ জিনিস। আচ্ছা, এইবার আসেন, আমরা আজীবন পড়ে আসছি হাইপারবোলি। হ্যাঁ, অনেকে হাইপারবোল পড়ে আসেন। এই যে দেখেন, আমরা হাইপারবোলি পড়ে আসছি। আমরা এই হাইপারবোলি মানে হচ্ছে গিয়ে, মানে আপনি যা দেখছেন তার চেয়ে বাড়ায় বলা। যেমন আপনার ছোট ভাই একটা ছোট্ট একটা ধরে নেন ব্যাঙ দেখে আসছে, একদম এত ছোট একটা ব্যাঙ, আপনাকে আইসা বলতেছে ভাইয়া জানো আজকে এত বড় একটা ব্যাঙ দেখে আসলাম। মানে কোনো কিছু আপনি দেখছেন মানে যা, বা কোনো কিছু আপনি বলতেছেন, মানে সাধারণত এটাকে বোঝানোর জন্য খুব বিশাল কিছু ব্যাখ্যা করতেছেন, এটাকে বলা হয়। যেমন আপনারা ড্যাফোডিল কবিতা যদি দেখেন, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের, সে বলতেছে 10,000 saw I at a glance। হ্যাঁ, এখানে দেখেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ বলতেছে আমি যেন এক নজরে 10,000 ড্যাফোডিল ফুল দেখলাম। এখন দেখেন, এক পলকে এক নজরে আমরা 10,000 ফুল আসলে দেখতে পারি না, এটা সম্ভব না, বুঝতে পারছেন তো? এখন কিন্তু এইখানে ওই যে জাস্ট, তার মানে এই না যে সে মিথ্যা কথা বলতেছে। হ্যাঁ, আপনি অনেক সময় বলেন না যে আমি অক্সিজেন ছেড়ে দেবো, তোমারে ছাড়বো না। আসলে কি সম্ভব অক্সিজেন ছাড়তে পারবেন? এই যে আপনি অতিশয় উক্তি দিচ্ছেন আর কি, এইটার অ্যান্টোনিম চাওয়া হয়েছে আমাদেরকে, বিপরীত শব্দ চাওয়া হয়েছে। অর্থাৎ বাড়িয়ে না বলে আমরা এবার একটু কমায়ে বলবো। তাহলে হাইপারবোলি মানে হচ্ছে গিয়ে বাড়িয়ে বলা, এটার ঠিক অ্যান্টোনিম চাওয়া হয়েছে। তাহলে দেখেন, আন্ডারস্টেটমেন্ট মানে যা বলার তার চাইতে আপনি কমায়া বললেন। ওকে, যা বলার তার চেয়ে আপনি কমায়ে বললেন, এই আর কি। হ্যাঁ, এটা আহামরি খুব বেশি টাফ ছিল না, এটা না পারার তেমন কিছু আমি আসলে দেখছি না। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখেন যেই সেন্টেন্সটা দেয়া ছিল আমাদের কাছে, সিম্পল সেন্টেন্স চাওয়া হয়েছে। সেটা কি? অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি পড়ছিল, হি ওয়েন্ট ফর ওয়াক, সে হাঁটতে বেরিয়েছিল। তার মানে বৃষ্টি পড়ছিল, এরপরেও একটা মানুষ হাঁটতে বের হয়েছিল। হ্যাঁ, বৃষ্টির পরেও একটা মানুষ হাঁটতে বের হয়েছিল। তাহলে আমরা একটু এই জায়গাটাতে খেয়াল করি। দেখেন, এখন আমি আপনাদেরকে একটু মনে করায় দেই, আপনারা হয়তো খেয়াল করেছেন যে আমরা যখন সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে কম্পাউন্ডে যাই, সেক্ষেত্রে অলদো অথবা দো এইটা যদি থাকে, এক্ষেত্রে বাবা আমাদেরকে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট ব্যবহার করতে হয়। আর কম্পাউন্ডে গিয়ে আমরা কি ব্যবহার করি? বাট। তাহলে আমাকে খুঁজে বের করতে হবে ইনস্পাইট অফ অথবা ডেসপাইট কোথায় আছে। শুধু তা থাকলেই হবে না, সিম্পল সেন্টেন্সের আরেকটা শর্ত আছে ভাই। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের সাবজেক্ট থাকে কয়টা? একটা। ফাইনাইট ভার্ব থাকে কয়টা? একটা। ক্লজ থাকে কয়টা? সেটাও একটা। সেই ক্লজটা কি হয়? সেই ক্লজটা হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা স্বাধীন ক্লজ। তাহলে আমরা যদি এই জায়গাটাতে চলে আসি, তো দেখেন, অলদো ইট ওয়াজ রেইনিং, যদিও বৃষ্টি পড়ছিল, হি ওয়েন্ট ফর ওয়াক, হি ওয়েন্ট ফর ওয়াক, এই যে দেখেন হি ওয়েন্ট ফর ওয়াক, এতটুকু হচ্ছে আমাদের স্বাধীন ক্লজ, ডেসপাইট চলে আসছে, দ্য রেইন হয়ে গেছে। এক নাম্বারটাই কারেক্ট আনসার। এখন এই যে দেখেন, হি একটা সাবজেক্ট, ইট একটা সাবজেক্ট, সম্ভব না। আবার দেখেন, এখানে ইট আসছে, এখানে হি আসছে, এখানেও হি আসছে, এখানেও ইট আসছে। তাহলে সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট থাকে একটা, ফাইনাইট ভার্ব থাকে একটা, একাধিক হয়ে গেছে মানে এটা আমাদের জন্য মারাত্মক সহজ ছিল। এই নাম্বারটা হচ্ছে আমাদের উত্তর। হ্যাঁ, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। হি গট হিজ কার, হি গট হিজ কার। আচ্ছা, এইখানে যে বিষয়টা, এটা আপনাদেরকে একটু বুঝায় দেই। এটা আই হোপ আমাদের আসলে সবার পারার উচিত ছিল, সবার পারার কথা ছিল। দেখেন, সাধারণত যারা পজিটিভ ভার্ব পড়েছেন তারা এই রুলটা দেখেছেন। হ্যাঁ, সাধারণত পজিটিভের ক্ষেত্রে যেটা হয়, আপনি যদি দেখেন
যে গেটের পরে ব্যক্তি চলে আসছে, হ্যাঁ, এরপরে যদি ভার্ব থাকে তাহলে আমাদেরকে লিখতে হয় 2 + V1। এটা পজিটিভের ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে আর কি, হ্যাঁ। কম্পাউন্ডে বাট অথবা ইয়েট দুইটাই হয়, জি বাট অথবা ইয়েট দুইটা লিখতে পারবেন, রূপা লেখা যাবে, সমস্যা নাই। আচ্ছা, 2 নাম্বার, এই গেটটার পরে আপনি যদি বস্তু পেয়ে যান তাহলে আপনাকে V3 লিখতে হবে। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গিয়ে, গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে, দেখেন এটা কিন্তু পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হওয়ার শর্ত হচ্ছে কাজ নিজে করবে না, অন্য কাউরে দিয়ে করায় নেবে, ঠিক আছে। দেখেন সাবজেক্ট যখন নিজে কাজ না করে অন্য কাউকে দিয়ে কাজ একটা করায় নিচ্ছে, তখন আমরা সেক্ষেত্রে কি বলি, যে এটা হলো পজিটিভ ভার্ব, তাই তো বাবা নাকি? আচ্ছা, তাহলে খেয়াল করেন তো, এই আমরা যদি এই জায়গাটাতে একটু খেয়াল করি, হি গট, এই গেট থেকে গট আসছে, এটা একটা পজিটিভ ভার্ব। দেখেন হি হলে ব্যক্তি হইতো, হিজ খার, তার মানে এটা বস্তু, তাহলে বস্তুর পরে আমার এই জায়গাটাতে কি লাগবে বাবা, V3। সো হি গট হিজ কার ওয়াশড। আহা, এখানে একটা টাইপিং মিস্টেক করে ফেলছে আমাদের ভাইজান, এখানে একটা অ্যাড ছিল, হ্যাঁ, অ্যাট মাই ওয়ার্কশপ, সে আমার ওয়ার্কশপে তার গাড়িটা ধুইয়ে নিল। ও মাই গড, জাহান বি লিখলেন কেন বাবা, ওয়াশিং না তো, হ্যাঁ, ওয়াশড। তরিকুল ইসলাম, আকাশ ভাই, শাহিদা আক্তার, ইমতিয়াজ হোসেন, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। সৈকত, সুইটি, আচ্ছা ওনারা লিখে ফেলছেন, থ্যাংক ইউ। এবার আসেন, এইবার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দেখি এইটার উত্তর কে কে করতে পারেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পুলিশ উইল সেভ অল, সেভ দ্য টেররিস্ট। এই প্রশ্নটা খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। দেখি এই প্রশ্নটার উত্তর কে কে দিতে পারেন, কুইকলি ট্রাই করেন তো দেখি। এই প্রশ্নটা আমি একদম সুপার ডুপার ওয়েতে আপনাদের সামনে ব্যাখ্যা করব। এই প্রশ্নটার উত্তর একটু করার চেষ্টা করেন আপনারা, দেখি কারা কারা পারেন। হ্যাঁ, কুইকলি ট্রাই করবেন, দেখি কে কে এই প্রশ্নটার উত্তর করতে পারেন, কুইকলি চেষ্টা করবেন। কুইকলি চেষ্টা করবেন, এই প্রশ্নটার উত্তর কে কে দিতে পারেন আমি একটু দেখতে চাচ্ছি, আমার বিশ্বাস পারবেন ইনশাল্লাহ। কুইকলি চেষ্টা করবেন, কুইকলি কুইকলি কুইকলি, খুব ইন্টারেস্টিং একটা ব্যাখ্যা দেব, মজা পাইবেন ইনশাল্লাহ। কুইকলি চেষ্টা করেন, আমার বিশ্বাস সবাই পারবেন, এটা একটু দ্রুত চেষ্টা করেন। চেষ্টা করেন চেষ্টা করেন চেষ্টা করেন, এটা সবার পারা উচিত। আমি এখানে মারাত্মক ব্যাখ্যা দিব আপনাদেরকে, মজা পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, অনেকে চেষ্টা করছেন, থ্যাংক ইউ ভেরি মাচ, মাশাআল্লাহ। আসেন দেখি কারটা সঠিক হলো। ওয়াও, ধন্যবাদ। দেখি কার কারটা সঠিক হয়, আমরা এই প্রশ্নের উত্তরটা দেখার চেষ্টা করি। আরুষি মিম, আজাদ আপন সহ যারা যারা কমেন্ট করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এখানে কমেন্ট শো করছে না কেন? আচ্ছা, ও মাই গড, এখানে আচ্ছা মাউন ভাই, রুম্পা বলছেন নাউন। আচ্ছা, একটু খেয়াল করি, কাম সেরে ফেলাইছে এ অরুণিমা আক্তার, সুইটি আপনার জরিমানা হয়ে গেছে। পোলাপাইন.com, আমি এতবার পড়াই আর আপনারা এতবার ভুলে যান। আপনাদেরকে বলছি ইংরেজিটারে প্রথম প্রেম বানায় ফেলবেন। প্রথম প্রেম যেমন ভোলা যায় না, ইংরেজি এরকম ভোলা যাবে না।
ভুলে গেলেই বিপদ। দেখেন আমি আপনাদেরকে বলেছিলাম some awkward synonymous prepositions, কিছু অদ্ভুত সমার্থক প্রেপোজিশন। আমি এই কথাটা বারবার বলি যে কিছু অদ্ভুত সমার্থক প্রেপোজিশন, এই কথাটা আমি বারবার বলি আর আমার ভাই বোনেরা বারবার এটা ভুলে যান। হ্যাঁ, আচ্ছা দেখেন আপনি আমি আমরা সবাই কম বেশি উইদাউট প্রেপোজিশনটা নাম শুনেছি। এর বাংলা কি বাবা? ছাড়া, ছাড়া। হ্যাঁ, এইটার সমার্থক প্রেপোজিশন সেন্টেন্সে ব্যবহার অনুযায়ী দেখবেন বাট হতে পারে, এক্সেপ্ট হতে পারে, বারিং এই শব্দটাও ব্যবহৃত হতে পারে, সানস এই শব্দটাও ব্যবহৃত হতে পারে, সেভ এই শব্দটাও ব্যবহৃত হতে পারে। ঠিক আছে, তাহলে একটু খেয়াল করেন। রুম্পা বলতেছে অপেক্ষা করাই ঠিক ছিল না। ভালো কথা বলছেন যে উত্তরটা দেখে তারপরে উত্তর ফাটাই দিতাম, তাই না বাবা? ফাটাই দিতাম একবারে। গুড, সাব্বাস, বাঘের বাচ্চা। আমার একটা ভাইগনা আছে বুঝছেন, ওরে যদি বলি যে বাঘের বাচ্চা, ও 3 বার বলে ম্যাও ম্যাও ম্যাও। তো ঠিক আছে, সাব্বাস, বাবের বেটা আব্বাস। তো বাবা উইদাউটের বাংলা যেমন ছাড়া, বাট মানেও ছাড়া, এক্সেপ্ট মানেও ছাড়া, বারিং মানেও ছাড়া, সানস মানেও ছাড়া, সেভ মানেও ছাড়া। এখন বলতে পারেন ভাই সবই তো ছাড়া, তাহলে ধরা কোনটা? আসেন এটা ধরে ফেলাই। ঠিক আছে, দেখেন আমরা একটা বাক্য দেখতে পেলাম, বাক্যটাতে ছিল পুলিশ উইল সেভ অল, সেভ দ্য টেররিস্ট। একদম সহজ একটা বাক্য ছিল। আমরা যদি বলি পুলিশ উইল সেভ অল, পুলিশ সবাইকে সেভ করবে, উইদাউট দ্য টেররিস্ট। তাহলে রে বাবা রে, এই যে উইদাউটটা যেই মিনিং দেয়, এই সেভটাও তো সেই মিনিংই দেয়। তাহলে আপনি কি বুঝতেছেন না? এই সেভটা হলো একটা প্রেপোজিশন, আর এখানে অল বলতে বোঝাচ্ছে কি এভরিওয়ান। এইখানে উইলটা যেহেতু মডাল অক্সিলারি ভার্ব, সো এই সেভটাকে আপনি বলবেন মূল ভার্বের বেস ফর্ম। ওকে, আচ্ছা দেখেন আমাদের ওই যে অভি বলতেছেন যে স্যার মূল ভার্ব ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে নাউন হয়। তাহলে বাবা এটা তো ডিটারমিনার না, এই অলটা তো একটা প্রোনাউন। কাম সারে ফেলাইছে দেখছেন। মারুফ আহমেদ অভি বলতেছেন ডিটারমিনারের পরে একটা ওয়ার্ড থাকলে, ডিটারমিনার না তো, এটা তো প্রোনাউন। আপনাকে তো বাক্যটা বুঝতে হবে। ঠিক আছে, হ্যাঁ সৈকত ভাই ইউটিউবে এই টপিকের উপর আমার ভিডিও দেয়া আছে। হ্যাঁ, তাহলে দেখেন এই অল, অল মানে কি? এখানে আপনি বলতে পারেন দেম, আবার আপনি এখানে বলতে পারেন এভরিওয়ান অর এভরিবডি। পুলিশ উইল সেভ এভরিবডি, পুলিশ উইল সেভ এভরিওয়ান, পুলিশ সবারই সেভ করবে উইদাউট আ টেররিস্ট, টেররিস্ট ছাড়া। ঠিক আছে, খুব সহজ জিনিস ছিল, চিন্তা করেন নাই আপনারা। তাহলে দেখেন এটা একদম নর্মাল একটা একদম সহজ জিনিস ছিল। তো দেখেন ইট ওয়াজ আ ন্যাচারাল প্রসেস অফ ইলামিনেশন। বাবারে, এই যে ছোটবেলা থেকে জানিয়ে আসছেন যে অ্যাডজেক্টিভের পর একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। অ্যাডজেক্টিভের পর যদি একটা মাত্র ফ্রেজ থাকে সেটা কি ফ্রেজ? হ্যাঁ ডেফিনেটলি সেটা নাউন ফ্রেজ। তাহলে দেখেন আমরা যদি বলি ইট ওয়াজ আ ন্যাচারাল প্রসেস অফ এলিমিনেশন, হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এইটা একটা অ্যাডজেক্টিভ। এরপরে দেখেন প্রসেস অফ এলিমিনেশন, এটা যেহেতু অ্যাডজেক্টিভের পরে বসছে সো আর কোনো কথা হবে না, সরি, যেহেতু অ্যাডজেক্টিভের পরে বসছে তাই এটা হলো নাউন ফ্রেজ। কথা ক্লিয়ার না কোনো ভেজাল আছে বলেন? নীলাকাশ ওয়ালাইকুম আসসালাম। অরুণিমা বলতেছেন স্যার আগে বলবেন না, এত সহজই আম্মা জান, এখন তো বলে ফেলছি, অনেক সহজ। ঠিক আছে না? আচ্ছা রুম্পা টের পাইছেন ইনশাল্লাহ, তাই না বাবা? ওকে, তাহলে আসেন, এটা আমাদের কোশ্চেনটা রিপিট হয়ে গেছে। এইবার চলে আসেন, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ ম্যালাড্রয়েট? আচ্ছা দেখেন ম্যাল শব্দটা নেগেটিভ অর্থ দেয়। হ্যাঁ হ্যাঁ, ম্যাল শব্দটা নেগেটিভ অর্থ দেয়। হ্যাঁ, এইখানে আপনাদেরকে বলে রাখি, যেমন আপনি যদি বলেন ম্যাল ফাংশন,
অর্থাৎ যেটা ফাংশন বন্ধ করে দিয়েছে সেটা হচ্ছে ম্যাল ফাংশন। এখন এই যে ম্যালাড্রয়েট, অ্যাড্রয়েট শব্দের অর্থ হচ্ছে দক্ষ, অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ। তাহলে যার মধ্যে দক্ষতা বন্ধ হয়ে গেছে তাহলে কি বলবেন? অদক্ষ, তার দক্ষতা নাই। আমাদের কাছে অ্যান্টোনিম চাওয়া হয়েছে। সো এই যে দেখেন অ্যান্টোনিম চাওয়া হয়েছে বাবা, অ্যাড্রয়েট মানে হচ্ছে দক্ষ, ম্যালাড্রয়েট দক্ষতা নাই। দক্ষতা নাই কি জিনিস বাইর করেন। মানে দক্ষতা নাই মানে কি? অদক্ষ। অদক্ষের বিপরীত কি? দক্ষ। তাহলে স্কিলফুল, এই যে আনসার হয়ে গেছে। এই তো সাব্বাস, বাপের বেটা আব্বাস, গুড। এইবার আসেন, আমাদেরকে এখানে একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বলা হচ্ছে দ্য জুরি ওয়ার ডিভাইডেড ইন দেয়ার অপিনিয়ন্স। বিচারক মণ্ডলীরা তাদের যে অপিনিয়ন, চিন্তাধারা, এগুলোর দিক থেকে তারা আলাদা হয়ে গেছে। এইখানে জুরিটা আপনাদের কাছে কোন টাইপের নাউন মনে হচ্ছে? এটা কি নাউন অফ মাল্টিটিউড, এটা কি কালেকটিভ নাউন, এটা কি কমন নাউন, নাকি ম্যাটেরিয়াল নাউন? হোয়াট টাইপ অফ নাউন? তিশা দাস বলছেন 22-এর 1 নাম্বার, রেজাউল করিম ভাই 1 নাম্বার বলছেন, দেলবার হোসেন বলতেছেন কালেকটিভ নাউন, জাহান বলতেছেন কালেকটিভ নাউন। জাহান, এটা একটা কাজ করলেন আম্মাজান, এটা কোনো কথা? দেখেন আমরা জানি কালেকটিভ নাউন বলতে কি বোঝায়? সমষ্টিবাচক। যেমন আপনি বলতে পারেন ক্লাস হচ্ছে একটা কালেকটিভ নাউন, ফ্যামিলি এটা হচ্ছে একটা কালেকটিভ নাউন, টিম এটা একটা কালেকটিভ নাউন, বোর্ড এটা একটা কালেকটিভ নাউন, কমিটি এটা একটা কালেকটিভ নাউন, গ্যাং এটা একটা কালেকটিভ নাউন। মাথায় রাখবো আমরা, দেখেন আমরা মাথায় রাখবো এটাকে টিজি। এই টিজি মানে হচ্ছে ট্র্যাডিশনাল গ্রামার। ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুসারে, বাপের বেটি আব্বাসি বলছেন আচ্ছা, ট্র্যাডিশনাল গ্রামারের নিয়ম অনুসারে মানে টিজি অনুসারে ট্র্যাডিশনাল গ্রামার। মডার্ন ইংলিশে এত ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে গিয়ে আমাদের যে এক্সামগুলো আসে এখানে মডার্ন স্টাইলে বা মডার্ন গ্রামার থেকে খুব 2-1টা কোয়েশ্চেন পেতে পারেন, তাও রেয়ার। হ্যাঁ, আমাদের এখনো বাংলাদেশে ট্র্যাডিশনাল গ্রামারই চলছে। সেটা হচ্ছে গিয়ে আমরা এভাবে পড়ে আসছি যে কালেকটিভ নাউনের সকল সদস্যের মতামত এক হলে সেটাকে বলা হয় না এটা আসলে একটা কালেকটিভ নাউন। এক্ষেত্রে কালেকটিভ নাউনের জন্য ব্যবহৃত যেই প্রোনাউন এবং কালেকটিভ নাউনের জন্য ব্যবহৃত যে ভার্ব সেটাকে আমরা সিঙ্গুলার লিখি। মনোযোগ সহকারে দেখেন, কালেকটিভ নাউন যেমন ধরে নেন এই যে ক্লাসে অনেক স্টুডেন্ট থাকে, মেম্বার, তারা টিমে অনেক প্লেয়ার থাকে, হ্যাঁ, বোর্ডে অনেক মেম্বার থাকে, কমিটিতে মেম্বার থাকে, তাদের সবার যদি মতামত এক হয় সেক্ষেত্রে আমরা ধরে নিব না এটা কালেকটিভ নাউন এবং তাদের জন্য ব্যবহৃত প্রোনাউন এবং ভার্বটা আমরা সিঙ্গুলার লিখব। স্যার কোথাও রূপা নাম শুনলে আপনার কথা মনে পড়ে যায়। আচ্ছা আকাশ ভাই, ধন্যবাদ ভাই। অন্যদিকে দেখেন কালেকটিভ নাউনের সকল সদস্য একমত না হলে অথবা বলতে পারেন ভিন্ন মত হলে এক্ষেত্রে তাদেরকে বলা হয় নাউন অফ মাল্টিটিউড। কেউ নাউন অফ মাল্টিটিউড বলে। এক্ষেত্রে এই যে দেখেন তাদের জন্য ব্যবহৃত প্রোনাউন এবং তাদের জন্য ব্যবহৃত যে ভার্ব সেটা অবশ্যই প্লুরাল হয়। এইবার আপনি একটু দেখেন তো মনোযোগ সহকারে দেখেন, জুরি, এই জুরি মানে বিচারক মণ্ডলী, এরপরের ভার্বটা কি হয়ে গেছে? প্লুরাল। আর তাদের অপিনিয়ন কি একটা? এই যে দেখেন একাধিক অপিনিয়ন্স বা একাধিক মত। সো আনডাউটেডলি এটাকে আর কালেকটিভ নাউন বলা যাবে না। এটাকে আমরা কি বলবো? আমরা বলবো নাউন অফ মাল্টিটিউড। কেউ নাউন অফ মাল্টিটিউড বলে। ওকে ডিয়ার? আচ্ছা, মাশাআল্লাহ, আপনারা পারেন, থ্যাংক ইউ। আসেন তাহলে আমরা চলে আসি। when I saw রূপা, যখন আমি রূপাকে দেখলাম,
এই তরিকুল ইসলাম আকাশ, আপনার উদাহরণ চলে আসছে। when I saw রূপা, যখন আমি রূপাকে দেখলাম, she smiled, সে হাসলো। যখন আমি রূপারে দেখলাম তখন সে হাসলো। দেখেন এই প্রশ্নটার উত্তর আমাদের বাংলাদেশের বিভিন্ন বইয়ে দেয়া আছে, তবে অনেকের মনোভূত হয় না, অনেকের মনোমত হয় না। আজকে আমি এই প্রশ্নটার সুপার ডুপার একটা ব্যাখ্যা দিচ্ছি, হ্যাপি মজা পাইবেন। যে when I saw রূপা, যখন আমি রূপারে দেখলাম, she smiled, সে হাসলো। কিরাম করে হাসলো, কিভাবে হাসলো? এই যে রূপা কিরাম করে হাসছে, এটার আজ একটা শিরাম ব্যাখ্যা দিব। এই ব্যাখ্যা পাওয়ার পর আপনার ইনশাআল্লাহ আর এই কোয়েশ্চেনটাতে কখনোই ঝামেলা হবে না। তাইলে আসেন আপনাদেরকে কিছু বেসিক তথ্য দেই, তো আমরা কিন্তু সবাই জানি, হ্যাঁ আমরা সবাই জানি। এই অ্যাডভার্বের বিষয়টা একটু ব্যাখ্যা করি। এটা আমাদের জানা আছে, মানা আছে, শত শত উদাহরণ টানা আছে। সেটা হলো ভার্বকে। আপনি যদি ভার্বকে কোয়েশ্চেন করেন, কি দিয়ে কোয়েশ্চেন করেন দাদা? এই যে আপনি যদি প্রশ্ন করেন কখন, আপনি যদি কোয়েশ্চেন করেন কোথায়, আপনি যদি কোয়েশ্চেন করেন কিভাবে, আপনি যদি প্রশ্ন করেন কতবার, এরকম লটস অফ কোয়েশ্চেন ক্যান বি আস্কড, অনেক প্রশ্ন করা যেতে পারে। এই প্রশ্নগুলোর উত্তরে আমরা যা পাই সেটা হতে পারে হয় অ্যাডভার্ব, নয়তো অ্যাডভার্ব ফ্রেজ। এখন প্রশ্ন হচ্ছে অ্যাডভার্ব নাকি অ্যাডভার্ব ফ্রেজ, এটা আমরা কিভাবে বুঝবো? ঠিক আছে, মারুফ বলতেছেন আমি পড়ছি কালেকটিভ নাউনের পূর্বে আর্টিকেল থাকলে সেটা কমন নাউন হয়। অসম্ভব। মারুফ আহমেদ অভি, আমি আপনাদের সাথে যে নাউনের ক্লাসটা নিয়েছিলাম ওইখানে ইন ডিটেইল ইন ডেপথ যে পরিমাণ আলোচনা করেছি, আমার বিশ্বাস আপনি যদি পুরো ক্লাসটা ঠিক মতো দেখেন ইনশাল্লাহ আপনাকে এই জন্মে কেউ আর নাউন নিয়ে অন্তত আটকাতে পারবে না। অভি ভাই ক্লাসটা আরেকবার দেখেন, আমি যে ক্লাসগুলো করাইছি আপনাদেরকে অ্যাডমিশনের আর কি, আপনারা এই ক্লাসগুলো যদি আরেকবার দেখেন, ইভেন দেখবেন ফারুক ভাই বাংলার জন্য যে ক্লাসগুলো করিয়েছেন, আমাদের সাথে জনাল ভাই আছে, জনাল ভাই যে ক্লাসগুলো করাইছে, এই ক্লাসগুলো একটা ক্লাস বেটার হয় যদি কমপক্ষে 2 বার করে দেখেন বাবা, ঠিক আছে, আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা তাহলে এখন এটা আমরা পারবো। এইটারে আমি একটু নোক্তা দিয়ে রাখলাম, আলাদা করে রাখলাম, মার্ক করে রাখলাম। আচ্ছা এইবার দেখেন আপনাদের সাথে আরেকটা তথ্য শেয়ার করি। তাহলে ভার্বকে মডিফাই করে কে? আইদার অ্যাডভার্ব অর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আমরা সবাই টুকটাক জানি যে নাউনের সাথে যখন এল ওয়াই যোগ করা হয় তখন সেটা হয় অ্যাজেক্টিভ, আর অ্যাজেক্টিভের সাথে যখন এল ওয়াই যোগ করা হয় সেটা হয় অ্যাডভার্ব। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখেন, আসেন আমরা একটু ব্যাখ্যায় আসি। এই যে ফ্রেন্ড, এই শব্দটা হচ্ছে ডেফিনেটলি একটা নাউন। আমি যখন এই ফ্রেন্ড এর সাথে একটা এল ওয়াই যোগ করলাম হয়ে গেল ফ্রেন্ডলি। ফ্রেন্ডলিটা কি বাবা? ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ, খেয়াল করেন কিন্তু ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। এবার আপনি একটু খেয়াল করেন, আমি যদি এইভাবে বলি she smiled, সে হাসলো, এই যে দেখেন ভার্ব। এইবার আপনি প্রশ্ন করেন যে ভাই সে যে হাসলো, খুব ভালো কথা দাদা, সে কিভাবে হাসলো? তো ভার্বকে কিভাবে দিয়ে প্রশ্ন করলে আপনাকে হয় এখানে অ্যাডভার্ব লিখতে হবে, অথবা এই জায়গাটাতে আপনাকে অ্যাডভার্ব ফ্রেজ লিখতে হবে। এখন আপনি বলতে পারেন সে হাসলো, কিভাবে হাসলো? আমরা বলতে পারি লাউডলি, সরি স্মাইল মানে তো মুচকি হাসা, মুচকি হাসা কখনো লাউডলি হইতে পারে না, ঠিক আছে, মুচকি হাসা তো লাউডলি হয় না। তাহলে আমরা বলতে পারি সে হাসলো, কিভাবে হাসলো? মিষ্টি করে হাসলো। তাহলে আমরা বলতে পারি সুইটলি। এই সুইটলি বলতে আমরা কিন্তু এই মেয়েটারে সুইট বলি নাই, তার হাসিটাকে সুইট বলেছি, এইটা একটা অ্যাডভার্ব। এখন গিট্টুটা কোন জায়গায় লাগছে বাবা? গিট্টুটা লাগছে দেখেন এই জায়গাটাতে। আপনি যদি এইটারে বলেন ফ্রেন্ডলি, আপনি যদি বলেন ফ্রেন্ডলি, আরে মামুর বেটা আমরা যে জায়গাটাতে কট খায় যাই, আমরা যে জায়গাটাতে ধরা খায় যাই বুঝতে পারি না, সেই সমস্যাটা হচ্ছে ভাই আমি ভার্বরে প্রশ্ন করে আমার দরকার অ্যাডভার্ব অথবা অ্যাডভার্ব ফ্রেজ, কিন্তু আমি যদি ফ্রেন্ডলি শব্দটা বলি, ফ্রেন্ডলি তো অ্যাডজেক্টিভ দাদা, তাহলে আপনি ভার্বকে প্রশ্ন করে কি উত্তরটা অ্যাডজেক্টিভ দিয়ে দিবেন নাকি? অ্যাডজেক্টিভ দিয়ে তো উত্তর দেওয়া যাবে না। তাহলে আমার এই জায়গাটাতে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে অ্যাডভার্ব। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার তাইলে কি আমরা ফ্রেন্ড লিলি বানাই দিব? না, একটার লগে অলরেডি একবার এলওয়াই যোগ করছেন। এখন আপনি যদি আবেগে যদি আপনি এইভাবে লেখেন যে ভাই কাম সেরে ফেলাইছে, ফ্রেন্ডলি হচ্ছে অ্যাডজেক্টিভ,
এর লগে আরেকটা এলওয়াই মারি ফ্রেন্ডলিলি, তাহলে কিন্তু কট খায় যাবেন। তার মানে এটার অ্যাডভার্ব নাই, হ্যাঁ ফ্রেন্ডলির অ্যাডভার্ব নাই, কিন্তু আমার তো উত্তর দিতে গেলে অ্যাডভার্ব বানাইতে হবে। সেক্ষেত্রে আমি কেমনে বানাবো মাথায় রাখবেন, এই অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাডভার্ব বানানোর একটা মারাত্মক টেকনিক দেখতে পারি। হ্যাঁ, আমরা অ্যাডজেক্টিভে অ্যাডভার্ব বানাতে পারি, এটা দুর্দান্ত টেকনিকে। ধরেন একটা অ্যাডজেক্টিভ দেয়া আছে, আমরা চাচ্ছি এই অ্যাডজেক্টিভটাকে অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানায় ফেলবো। যেহেতু অ্যাডভার্ব হচ্ছে না, আমরা এটাকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ বানাবো। তা কেমনে বানাবো? এই বানাইতে গেলে যেই কাজটা করবেন, আপনার এইখানে যে অ্যাডজেক্টিভটা থাকবে সেই অ্যাডজেক্টিভটার একটু টেকনিক্যাল ওয়েতে আমরা সাইজ করব। তাহলে প্রথমে আপনাকে লিখতে হবে ইন অথবা উইথ, তারপরে প্রয়োজন অনুযায়ী এ অথবা অ্যান। এরপরে দেখেন যে অ্যাডজেক্টিভটা আছে আপনি সেই অ্যাডজেক্টিভটাকে লিখবেন, লেখার পরে এইখানে আপনাকে লিখতে হবে ওয়েই অথবা ম্যানার। যদি ওয়েই অথবা ম্যানার লেখেন তাহলে এটা সাথে সাথে অ্যাডভার্ব ফ্রেজ হয়ে যাবে। আমি একটা উদাহরণ দিই, যেমন দেখেন ফ্রেন্ড শব্দটা হলো একটা নাউন, ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। এখন ভার্বের উত্তর তো অ্যাডজেক্টিভ দিয়ে দেওয়া যায় না, আমার অ্যাডভার্ব লাগবে। তাহলে আমার প্রথমে কি করতে হবে, যেই অ্যাডজেক্টিভটা আছে ইন অথবা উইথ লিখতে হবে। তাহলে আমি লিখলাম ইন, উইথও লিখতে পারতাম। এইবার আমি লিখবো এ, এন্ড কেন লিখবো না, কারণ এই অ্যাডজেক্টিভটা আমি আবার ব্যবহার করব। তাহলে প্রথমে ইন লিখছি, এবার এ লিখছি, এবার অ্যাডজেক্টিভটা কি দেয়া ছিল ফ্রেন্ডলি, এই যে আমি লিখলাম ইন আ ফ্রেন্ডলি। এরপর ওয়ে বা ম্যানার, এই যে আমি এখানে ম্যানার লিখা দিলাম। এইবার দেখেন, এখন যারা ভাবতেছেন স্যার কেন ফ্রেন্ডলি হইলো না, বাবারে ভার্বের উত্তর তো অ্যাডভার্ব দিয়ে দিতে হয়, তাহলে আপনাকে এখানে বলতে হবে ইন আ ফ্রেন্ডলি ম্যানার। এইবার এতটুকু হয়ে গেছে অ্যাডভার্ব ফ্রেজ। আশা করি এই প্রশ্নের উত্তরটা আপনাকে আর কেউ কখনো ভোলাতে পারবে না। আশা করি বুঝে ফেলছেন ইনশাআল্লাহ। দিস ইজ হোয়াই when I saw রূপা, যখন আমি রূপারে দেখলাম সে হাসলো। কিভাবে হাসলো? ইন আ ফ্রেন্ডলি ম্যানার, একটা বন্ধুত্বপূর্ণ উপায়ে হাসলো। বুঝতে পেরেছেন কিনা কাইন্ডলি একটা কমেন্ট করেন তো বাবা, আমার কথা বোঝা গিয়েছে কিনা একটু কমেন্ট করেন তো প্লিজ, একটা কমেন্ট করতে হবে। হ্যাঁ, আমার কথা বুঝতে পেরেছেন কিনা, আশা করি বুঝছেন ইনশাআল্লাহ। মোশাররফ হোসেন ভুইয়া জিজ্ঞেস করতেছে স্যার আপনি কি বরিশাল্লা? না বাবা, আমি বরিশাল্লাও না নোয়াখালীও না, ঠিক আছে। আমার আব্বা আম্মা দুজনের জন্ম হচ্ছে মুন্সিগঞ্জে, আমার জন্মের আগে আব্বা আম্মা চলে গেছে দিনাজপুরে, বোনের বিয়ে হয়েছে ঝিনাইদহ কালীগঞ্জে, আমি বিয়ে করছি মানিকগঞ্জে, বুঝতে পারছেন তো। কিছুদিন ছিলাম রাজশাহী, কিছুদিন ছিলাম কুষ্টিয়া, কিছুদিন মাঝে মাঝে খুলনা যাই, এদিক যাই ওদিক যাই, বরিশালে যাই, এই সব মিলায় একটা খিচুড়ি টাইপের আর কি। আপনারাও মজা পান, আমিও মজা পাই। তো আশা করি ইনশাআল্লাহ এটা বুঝা ফেলাইছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো উত্তরটা হচ্ছে ইন আ ফ্রেন্ডলি ম্যানার, ঠিক আছে। এখন বলতে পারেন যে স্যার তাহলে পরে এটা কি জন্য হলো না? বাবা এটা তো হবে না, কারণ অ্যাডজেক্টিভের সামনে এ আসে না। ওকে, ইন আ ফ্রেন্ড ওয়ে এটা তো জীবনেও হবে না, কারণ ডিটারমিনার আর নাউনের মাঝখানে অ্যাডজেক্টিভ লাগতো। এখানে অ্যাডজেক্টিভ নাই, তাহলে এটাও কাটা এটাও কাটা, এটা তো জীবনেও হবে না। তাহলে হবে কোনটা? লালডা না কালাডা? ওই যে লালডা হয়ে গেছে অলরেডি। ওয়ে কেন হলো না? এই শাহিদা আক্তার আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, কারণ এখানে নাউন আছে, আমার তো দরকার এই জায়গাটাতে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ নাই তাই হয় নাই। শাহিদা আক্তার আশা করি বুঝতে পারছেন। রুম্পা বলতেছেন ক্লিয়ার দেখা যাচ্ছে না আমার এখানে। রুম্পা ঠিক আছে, আচ্ছা মাশাআল্লাহ। একজন জিজ্ঞেস করছে স্যার আপনি কি ভাইদের মধ্যে বড়? না ভাই, না বাবা, আমরা 7 ভাই, আমি হচ্ছে গিয়ে 6 নাম্বার। আচ্ছা, আপনাদের কোনো ভাই বোন যদি থাকে যারা ফ্রি হ্যান্ড রাইটিং কোর্সে ভর্তি হতে চায় আমাদের সাথে যোগাযোগ করতে বলেন। আচ্ছা ওকে, চলে আসি আমরা এবার আমরা আরেকটা প্রশ্ন দেখবো। আমরা প্রশ্ন দেখতে পাচ্ছি বিফোর দ্য কনভোকেশনের পূর্বে অল দ্য স্টুডেন্টস, সব ছাত্রছাত্রীরা। আচ্ছা, এখানে আমি একটা বিষয় বলে রাখি, আপনাদেরকে একটু আগে দেখিয়েছি, আবার দেখাই। দেখেন এটাকে বলা হয়, যারা ক্লাস করেন নাই, এটা এক লাইনে বলাটা খুব টাফ, এটাকে বলা হয় অর্ডার অফ অ্যাডভার্ব। অর্ডার অফ অ্যাডভার্ব, অ্যাডভার্বের ধারাবাহিকতা, অ্যাডভার্বের ধারাবাহিকতা। দেখেন একসাথে যদি অনেকগুলো অ্যাডভার্ব থাকে সেক্ষেত্রে আমরা একটা ভার্বের জন্য 5টা অ্যাডভার্ব লিখতে পারি। ওকে, তিশা আপনার তো উত্তর তাহলে এটা রং ছিল। হ্যাঁ, আচ্ছা খেয়াল করি আমরা, দেখেন আমরা
আমরা এই যে এম পি এফ টি আর এই বিষয়টা মাথায় রাখবো। হ্যাঁ, যখন যখন আপনি একাধিক অ্যাডভার্ব পাবেন তখন প্রথমে বসবে ম্যানার, তারপরে প্লেস, তারপরে ফ্রিকোয়েন্সি, তারপরে টাইম, শেষমেশ রিজন। ওকে, তাহলে দেখেন আপনি যদি ভার্বটাকে প্রশ্ন করেন কিভাবে উত্তরে পাবেন আপনি অ্যাডভার্ব অফ ম্যানার। আপনি যদি ভার্বটাকে প্রশ্ন করেন কোথায়, উত্তরে যে অ্যাডভার্ব পাবেন এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। আপনি যদি ভার্বকে প্রশ্ন করেন কতবার বা কতক্ষণ পর্যন্ত, কতক্ষণ পর পর, কতক্ষণ ধরে, তাহলে আপনি পাবেন অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সি। আপনি যদি ভার্বটাকে প্রশ্ন করেন কখন, এই প্রশ্নের উত্তরে পাবেন অ্যাডভার্ব অফ টাইম। আর যদি প্রশ্ন করেন কেন, কি জন্য, তাহলে উত্তরে আপনি পাবেন অ্যাডভার্ব অফ রিজন। এখন এই সবগুলোর আমরা একটা একটা করে মার্ক করি। এম পি এফ টি আর, দিস ইজ কল্ড এম পি এফ টি আর। যখন আপনি কোনো একটা সেন্টেন্সে একটা ভার্বের জন্য একাধিক অ্যাডভার্ব নেবেন তখন তাদেরকে পজিশনটা দিতে হবে এম পি এফ টি আর। ওকে, এম পি এফ টি আর। এবার চলে আসেন, তাহলে আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম এইরকম হবে। হ্যাঁ, এম পি এফ টি আর। তাহলে দেখেন ম্যানার কিভাবে পাওয়া যায়, কিভাবে দিয়ে প্রশ্ন করে, প্লেস কোথায় দিয়ে প্রশ্ন করে, ফ্রিকোয়েন্সি কতবার দিয়ে প্রশ্ন করে, টাইম কখন দিয়ে প্রশ্ন করে, আর কেন দিয়ে প্রশ্ন করে। তাহলে আমরা দেখতে পেলাম যে কনভোকেশনে অল দ্য স্টুডেন্ট, সব ছাত্রছাত্রীরা গ্যাদার, জমা হয়েছিল। ঠিক আছে, এখন দেখেন এমপিএফটিআর, এমপিএফটিআর আমি এখানে 5টা দিয়ে রাখছি। দ্যাট ডাজন্ট মিন দ্যাট আপনি প্রত্যেকটা সেন্টেন্সে 5টাই পাবেন, 3টা থাকতে পারে, 2টা থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখেন আমি সরাসরি উত্তরে চলে আসি। এ দেখেন সব ছাত্রছাত্রীরা গ্যাদার্ড, জমা হয়েছিল। আপনি প্রশ্ন করেন তো কিভাবে জমা হয়েছিল, এই দেখেন ইউনিফর্মলি মানে পোশাক আশাক পরে, এই যে এটা হচ্ছে ম্যানার। কোথায় জমা হয়েছিল, ইন দ্য প্রেমিসেস, প্রেমিস, হ্যাঁ প্রেমিসেস, তারা মাঠে বা ময়দানে জমা হয়েছিল, এই যে প্লেস। এইবার দেখেন কখন জমা হয়েছিল, ইন দ্য মর্নিং, সকালে, টি, এটা হয়ে গেছে এমপিটি। এফ নাই, এফ থাকতেও পারতো। ঠিক আছে, এফ থাকতেও পারতো। আপনারা যদি একসাথে এরকম 5টা উদাহরণ দেখতে চান আমাদের ইউটিউব চ্যানেলে শত শত মানে ভিডিও আছে, এখানে আপনারা পেয়ে যাবেন। অর্ডার অফ অ্যাডভার্ব লিখে সার্চ দিয়ে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ওকে ডিয়ার, পারবো আমরা ইনশাআল্লাহ। তাহলে এবার চলে আসি, উত্তর হয়ে গেছে, বাকিগুলো হবে না, বাকিগুলো রং। আচ্ছা, তো সাম ইন্ট্রুডার্স, আর ইন্ট্রুডার্স মানে হচ্ছে গিয়ে অনুপ্রবেশকারী। হ্যাঁ, ইন্ট্রুডার্স মানে হচ্ছে অনুপ্রবেশকারী, অনুপ্রবেশকারী। আর লিভিং ইন দ্য হল, কিছু কিছু অনুপ্রবেশকারী, এইটা আমরা দেখতাম যে এই গণ অভ্যুত্থানের পূর্বেও এই যে এটা মানে দেখা যাইতো আর কি। দেখা গেছে ধরে নেন মাস্টার্স পাস করছে 5 বছর আগে, ইউনিভার্সিটির হলগুলোতে তারা এখনো থাকতেছে। হ্যাঁ, মাস্টার্স পাস করে ফেলছে সে 5 বছর আগে, 3 বছর আগে, 4 বছর আগে তার মাস্টার্স পাস শেষ। চিন্তা করেন মানে কতটুকু বেহাইয়া হতে পারে, কতটুকু মানে ব্যক্তিত্বহীন হলে তার মাস্টার্স পাস হয়ে গেছে 2 বছর, 3 বছর, 4 বছর আগে, এরপরেও সে তো থাকতেছে, মাঝে মাঝে বন্ধু বান্ধব আইনাও রাখতেছে, হলে রাখতেছে। এবং যেই ভাইটা, যেই বোনটা আসলে অনেক বিপদে আছে, তিনি হলে জায়গা পাইতেছে না, সিট পাইতেছে না। ঠিক আছে, তো দেখেন আমরা কিন্তু ছোটবেলা থেকে জেনে আসছি, একটা রুল পড়ে আসছি আর কি, অ্যাজ দো অ্যাজ ইফ এর যে রুলটা আর কি। এই যে দেখেন অ্যাজ দো দেয়া, অ্যাজ দো দেয়া, তো আমাদের জানা আছে এই অ্যাজ দো অথবা অ্যাজ ইফ যদি এইরকম হয়, এর সামনের অংশে যদি প্রেজেন্ট টেন্স থাকে, দেখেন আর লিভিং যেহেতু আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা প্রেজেন্ট টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে, এরকম না, প্রেজেন্টের যে কোনো টেন্স হতে পারে। আমাদেরকে পরের অংশে পাস্ট ইনডিফিনিট লিখতে হয়, অর্থাৎ সাবজেক্ট প্লাস ভি2 প্লাস আদার্স, বা আমাদেরকে এইভাবে লিখতে হয় সাবজেক্ট প্লাস ওয়ার প্লাস কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি বাবা, ভার্বের আগেরটাও যা, পরেরটাও তা। যেমন আমি যদি বলি আই অ্যাম সুমন, আমি যদি বলি আই অ্যাম সুমন,
এই বাক্যে আমি সুমন, সুমনেই আমি। সো আই সাবজেক্ট, সুমনকে অবজেক্ট বলা যাবে না, সুমন হচ্ছে কমপ্লিমেন্ট। আর যখন সাবজেক্টিভ কমপ্লিমেন্ট থাকে সেই ভার্বটাকে লিঙ্কিং ভার্ব বলা হয়। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাজ দো দে ওয়ার দ্য স্টুডেন্টস অফ দ্য হল। তাহলে দেখেন কিছু অনুপ্রবেশকারী এমন ভাবে হলে বাস করছে যেন যেন তারা এখনো এই হলেরই স্টুডেন্টস। হ্যাঁ, কাজী হাসান মুজাহিদ ভাই বলতেছেন তীব্র শীত দিনাজপুরে। ভাই আমার বাসা দিনাজপুরের বিরামপুরে। হ্যাঁ মুজাহিদ ভাই, হ্যাঁ ওইদিকে ভয়ঙ্কর ঠান্ডা, মানে যারা দিনাজপুরের বা ওই উত্তর অঞ্চলের ঠান্ডা না দেখছে এদের কাছে ঢাকার ঠান্ডা অনেক কিছু মনে হয়, বুঝছেন। আচ্ছা, তাহলে হয়ে গেছে, আমাদের উত্তর হচ্ছে ডি। আচ্ছা ধন্যবাদ। এবার 26 নাম্বার দেখেন, ইউ শুড নট ইন্ডালজ ইন স্মোকিং। এটা একবারে সহজ জিনিস ছিল, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমার হচ্ছে গিয়ে স্মোকিং এর প্রতি আগ্রহী বা স্মোকিং এর প্রতি অনুগ্রহ তোমার থাকা উচিত নয় বা জড়িত থাকা উচিত নয়, ঠিক আছে। গিভ গিভ ওয়ে, হ্যাঁ গিভ ওয়ে মিনস, এটা আপনারা পারবেন, এটা মুখস্থ করে নিন। গিভ ওয়ে মানে হচ্ছে গিয়ে টু collapse আন্ডার প্রেসার। গিভ ওয়ে মানে হচ্ছে গিয়ে আপনি মারাত্মক প্রেসারে পড়ছেন। পঞ্চগড়ে অনেক ঠান্ডা, জাহান বলতেছেন। জাহান আপনার বাসা কি পঞ্চগড় বাবা? স্যার আমি কি যুক্ত হতে পারি? হ্যাঁ শহীদুল ভাই আপনি তো যুক্ত হয়ে গেছেন। স্যার আপনি জাস্ট শার্ট পরে আছেন ভাইয়া। বাবা আমি শুধু শার্ট পরে আছি তাই না, দেখেন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। আমরা যখন স্টুডিওতে, আমি শুধু না, আমাদের যত স্যারেরা ক্লাস নেয় বুঝছেন, তারা এই যে দেখবেন, মানে আমি তো এসি টেম্পারেচার 24-25 রেখে ক্লাস নেওয়া লাগে। আপনার যেখানে বোর্ড থাকে, বোর্ডের একটা গরম আছে, এখানে হিউজ লাইটিং থাকে, বুঝছেন, সব মিলায় আপনি 24-25 এসি দিয়ে না, টেম্পারেচার না রাখলে আপনি ক্লাসই করতেও পারবেন না, করাইতেও পারবেন না। আচ্ছা তাহলে দেখেন, এই যে গিভ ওয়ে মানে হচ্ছে টু collapse আন্ডার প্রেসার, মারাত্মক প্রেসারে পড়ছেন, প্রেসারে বা প্রেসার পড়ে আপনি ভেঙে গেছেন, হ্যাঁ আপনি মানসিকভাবে ভেঙে পড়েছেন, এটাকে বলা হয় গিভ ওয়ে। এবার আসছে ব্রাইট। আমরা সবাই জানি ব্রাইট মানে হচ্ছে উজ্জ্বল। ব্রাইট মানে কি? উজ্জ্বল। তাহলে আমাদের কাছে অ্যান্টোনিম চাওয়া হয়েছে, ঠিক আছে। দেখেন ছোটবেলায় আমরা ডিম লাইট জ্বালাইতাম না ভাই, ঠিক আছে। যেমন যারা ভয় পায়, যেমন আমি ক্লাস 8-9 পর্যন্ত, 8-9 না মনে আছে আমার, আমি বিয়ের পরে আমার লাইট জ্বালায় ঘুমানোর অভ্যাস গেছে আর কি, বুঝছেন। আমি কখনো মানে শুইছি ঘুমাই গেছি এরকম হয় নাই, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। দেখা গেছে আমি মাসুদ রানা পড়তাম, 3 গোয়েন্দা পড়তাম, কিশোর কণ্ঠ পড়তাম, ডিকশনারি পড়তাম, বিভিন্ন গ্রামারের বই বা বিভিন্ন গল্পের বই পড়তাম। ক্লাসের বই কম, গল্পের বই বেশি, বুঝছেন। তো এই জন্য আমার ডিম লাইটে কাজ হইতো না, আমার একদম অনেক উজ্জ্বল আলো লাগতো, বুঝতে পারছেন। স্যার পঞ্চগড়ে আসলে, হ্যাঁ আপনাদের পঞ্চগড়ে ওই যে কাজী টি স্টেটে যাওয়ার ইচ্ছা আছে জাহান, হ্যাঁ গেলে আমাদেরকে ফুল ফ্যামিলি নিয়ে যাবো ইনশাল্লাহ, আমাদেরকে সময় দেন। তাহলে ডিম অ্যান্টোনিম হচ্ছে ডিম। আমরা যে ডিম লাইট মানে কি একদম হালকা হালকা করে, অল্প অল্প করে জল করে, মানে একদম অল্প অল্প করে জ্বলা, ডিম। হ্যাঁ, শাইনি, গ্লোয়িং, রেডিয়ান্ট, এই সবগুলো হচ্ছে গিয়ে আপনার ব্রাইটের সমার্থক শব্দ। সো বিপরীত শব্দ হচ্ছে ডিম। ডিম মানে আবার ঘোড়ার ডিম না। আচ্ছা এই সুন্দর একটা কথা, এই যে হ্যারিং, হ্যাঁ এই হ্যারিং, এটার এইটা দিয়ে আমরা কি কি বোঝাই? হ্যাঁ, এর মানে হচ্ছে থাইরয়েড, মানে দীর্ঘ বক্তৃতা। এটা হচ্ছে গিয়ে দীর্ঘ বক্তৃতা। কেমনে লেখে বক্তৃতা? ফারুক স্যার তো শুনলে রাগ করবে না। এই দেখেন, হ্যাঁ হ্যারেঞ্জ মানে হচ্ছে দীর্ঘ বক্তৃতা। তুমি পঞ্চগড়ে কাঞ্চনজঙ্ঘা জঙ্ঘা জঙ্ঘা দেখা যায়? তিশা দাস, কাঞ্চনজঙ্ঘায় যাবেন না। আচ্ছা চলে আসি আমরা। ওয়াও, এবার একটা চমৎকার শব্দ আসছে দেখেন, এই অমনি। অমনি মানে হচ্ছে অল, অমনি মানে হচ্ছে অল, অমনিপটেন্ট, অমনিভোরাস, অমনিবাস, অমনিপ্রেজেন্ট। হ্যাঁ, দেখি আপনারা কে কে বলতে পারেন, কুইকলি ট্রাই করেন দেখি। অনেকেই কমেন্ট করছেন, একদম খুব সহজ, দেখি আপনারা কে কে পারেন। কুইকলি, খুব দ্রুত চেষ্টা করবেন, আপনাদেরকে সুযোগ দেওয়া হলো। কুইকলি চেষ্টা করবেন, আমি জানি আপনারা পারবেন ইনশাল্লাহ। কুইকলি চেষ্টা করেন।
এই তো হালুম, আমার বলেন না স্যার আমি তো গেলুম। এই তো সাব্বাস। লাইভটা একটু শেয়ার করে দিলে ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমার কোয়েশ্চেনের আনসার দেন। সোহাগ ভাই আপনার প্রশ্নই দেখি নাই, আনসার দেবো কোত্থেকে? হিউজ পরিমাণ কমেন্ট আসতেছে, সবসময় সবার কোয়েশ্চেন দেখা যায় না। আচ্ছা সোহাগ হাসান, আচ্ছা তাহলে দেখেন, অমনি মানে হচ্ছে অল, এভরিথিং। এখন প্রেজেন্ট মানে হচ্ছে যিনি সব জায়গায় উপস্থিত থাকেন, বুঝতে পারতেছেন? অমনি প্রেজেন্ট মানে যিনি সব জায়গায় উপস্থিত থাকেন, আল্লাহরে বোঝানো হইতেছে। হ্যাঁ, পটেন্ট মানে হচ্ছে শক্তি বা ক্ষমতাধর। এই অমনি পটেন্ট, ক্ষমতাধর, সবচেয়ে বেশি যার ক্ষমতা, তাহলে কারে? আল্লাহরে বোঝানো হচ্ছে। ভোরাস শব্দটা আসছে খাওয়া কেন্দ্রিক, অমনি ভোরাস মানে যে সবকিছু খায়। আর অমনি বাস মানে হচ্ছে, দেখেন এই অমনি বাস বলতে সাধারণত বোঝায়, আমরা বাংলায় অনেক সময় দেখি অমনি বাস লেখা থাকে। হ্যাঁ, অমনি বাস মানে হচ্ছে একটা বইয়ের, একজন লেখকের অনেকগুলো বইয়ের একসাথে, ধরে নেন আমি 10টা বই লিখছি বা 12টা বই লিখছি, আমার 10টা বই নিয়ে আপনি একটা বই, বা আমার 10টা উপন্যাস নিয়ে একটা বই লিখছে, এইটাকেই বা এই গ্রন্থটাকে বা এই পুস্তকটাকেই বলা হচ্ছে অমনিবাস। এই অমনিভরাস মানে হচ্ছে যে সবকিছু খায়, ওয়ান হু ইটস এভরিথিং, যে সবকিছু খায় তাকে কি বলা হয়? অমনিভরাস। আর ভোরাসিয়াস মানে হচ্ছে পেটুক। পারবেন ইনশাআল্লাহ। লিটল নোজ রূপা, এটা একটা মারাত্মক সেন্টেন্স। আপনারা কে বলতে পারেন লিটল নোজ রূপা? এটা কি অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি ইন্টারোগেটিভ নাকি এক্সক্লামেটরি? আমরা একদম ড্যাম শিওর এটা এক্সক্লামেটরি না, আর এটা ইন্টারোগেটিভ না। কেন না? কারণ ইন্টারোগেটিভ হলে শেষে প্রশ্নবোধক থাকতো। হ্যাঁ, সাথে আরেকটা দিয়ে দিলে মনে হয় ভালো হইতো, অবজেক্টিভ। সাথে আরেকটা অপশন দিলে মনে হয় আপনাদের ভালো লাগতো। তো দেখেন, এই বাক্যটাকে আমরা যদি সাজাই তাহলে এটা হবে এরকম, যে রূপা knows লিটল। এই লিটল শব্দটা নেগেটিভ ওয়ার্ড বলতে পারেন, অথবা এটা একটা সেমি নেগেটিভ ওয়ার্ড। তো নেগেটিভ বা সেমি নেগেটিভ ওয়ার্ড যখন বাক্যের প্রথমে চলে যায় এবং তারপরে যদি সাবজেক্ট এবং মেইন ভার্ব ছাড়া অন্য কিছু না থাকে, হ্যাঁ, এই রুলটাকে বলা হয় ইনভার্সনের রুল। ইনভার্সন নিয়ে আমি একটা ফুল লাইভ নিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। এটা আপনারা আমাদের যে আনলক ইংলিশ উইথ সুমন ইউটিউব চ্যানেলটাতে গেলেও পাবেন। দেখেন, আপনি যদি কখনো এইরকম দেখেন, এরকম যদি দেখতে পান যে সাবজেক্ট আছে, এরপরে মেইন ভার্ব দেয়া, তারপর আর কিছু নাই, সরাসরি নেগেটিভ বা সেমি নেগেটিভ ওয়ার্ড দেয়া আছে, সেক্ষেত্রে নেগেটিভ বা সেমি নেগেটিভ ওয়ার্ডটাকে যখনই সামনে আনবেন তখন মেইন ভার্বটা সাবজেক্টের আগে চলে আসে। তার মানে এইটা মূলত অ্যাসার্টিভ সেন্টেন্সেই ভাই। তবে তবে এই অ্যাসার্টিভ সেন্টেন্সটা ইনভার্সন নামের একটা গ্রামার এখানে ব্যবহার করা হয়েছে। সাধারণত নেগেটিভ শব্দের উপর বেশি জোর দিতে গেলে ইনভার্সন করা হয়। আর অনেকগুলো জায়গা আছে। আচ্ছা, তাহলে এটা অ্যাসার্টিভ। এবার চলে আসেন, রূপা ইজ দ্য লেডি। আমরা এটা কয়েকদিন আগেও ব্যাখ্যা করেছি, আমি আপনাদেরকে আরেকবার বলে দেই। দেখেন, আমরা জানি, আমরা সবাই জানি যে হু হইতেছে দাদা সাবজেক্টিভ, হুম হলো গিয়ে দাদা অবজেক্টিভ, হুজ হচ্ছে গিয়ে পজেসিভ। আপাতত দ্যাট লাগতেছে না, কারণ দ্যাট বস্তুর ক্ষেত্রে নিব, আমরা ব্যক্তির ক্ষেত্রেও বসতে পারে, স্পেশাল কিছু জায়গা আছে। তাহলে দেখেন, আমরা দেখতে পাচ্ছি আই বিলিভ, এই যে বিলিভটা হচ্ছে আমাদের ভার্ব, আই হয়ে গেছে সাবজেক্ট। এরপর আবার দেয়া আছে দেখেন হ্যাজ ফাউন্ড, তাহলে হ্যাজ ফাউন্ড ডেফিনেটলি আই এর জন্য হ্যাজ আসে নাই, তার মানে হ্যাজ ফাউন্ড ভার্বটার পূর্বে আমার একটা সাবজেক্ট দরকার, এটা হচ্ছে হু। তাহলে রূপা ইজ দ্য লেডি হু আই বিলিভ হ্যাজ ফাউন্ড মাই ব্রাদার। রূপা হচ্ছে সেই মেয়ে, আমি বিশ্বাস করি, যে আমার ভাইকে ফোন করেছিল। ওকে, আচ্ছা, এই দেখছেন আমাদের দেলোয়ার ভাই হুম লিখে দিয়েছিলেন। নো ভাই, এখানে হুম লিখলে আমাদের উত্তরটা গুম হয়ে যাবে। আচ্ছা, হু হবে এটা। এবার দেখেন, সুমাইয়া ইজ আ ভিলেজ গার্ল, সুমাইয়া একটা গ্রাম্য মেয়ে। তো আমরা কিন্তু ছোটবেলা থেকেই জানি ডিটারমিনার এবং নাউনের মাঝে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে সেটা অ্যাডজেক্টিভ হয়। গার্ল একটা নাউন, এই একটা ডিটারমিনার, সো ভিলেজ হচ্ছে আমাদের ডেফিনেটলি একটা অ্যাডজেক্টিভ। এটা সহজ ছিল, এটা খুব সহজ ছিল, তাই না? আচ্ছা, 34 নাম্বার, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডিটারমিনার? নিচের কোনটা ডিটারমিনার নয়? দেখি কে বলতে পারেন। এই কোশ্চেনে আমাদের স্টুডেন্টরা নিয়মিতভাবে অনিয়মিত হয়, নিয়মিতভাবে ভুল করে। দেখি আপনারা এই ভুলটাকে রুলে পরিবর্তন করতে পারেন কি না। এই প্রশ্নের উত্তর কারা কারা দিতে পারেন? কুইকলি ট্রাই করেন, কুইকলি।
হুইচ অফ দ্য ফলোইং ইজ নট আ ডিটারমিনার, নিচের কোনটা ডিটারমিনার নয়? তো আমরা বলেছিলাম, দেখেন আমরা বলেছিলাম ডিটারমিনার কি, ডিটারমিনার হলো দুনিয়ার যে কোনো সংখ্যা। ডিটারমিনার কি? সংখ্যা। সংখ্যাটা কি হতে পারে? এটা হতে পারে পূর্ণ সংখ্যা, অথবা এটা হতে পারে ভগ্নাংশ। পূর্ণ সংখ্যা হোক আর ভগ্নাংশ হোক, সেটা ডিটারমিনার। হ্যাঁ, তারপরে আমরা যদি বলি পরিমাণ, সেটা যে কোনো পরিমাণ হোক সেটাও ডিটারমিনার। যে কোনো আর্টিকেল হোক সেটাও ডিটারমিনার। যে কোনো ডেমনস্ট্রেটিভ হোক, ডেমনস্ট্রেটিভ আমরা সবাই জানি দিস দিস দ্যাট দোজ, এগুলো যখন সাধারণত নাউনের পূর্বে বসে তখন তারা ডিটারমিনারের কাজ করে। তাহলে দেখেন এখানে বলা হচ্ছে কোনটা ডিটারমিনার নয়। এখানে আমাদের কাছে প্রশ্নটা কি করছে এটা আমরা একটু আগে দেখি। হ্যাঁ, ইজ নট ডিটারমিনার, ডিটারমিনার নয় কোনটা? নো হলো ডেফিনেটলি একটা সংখ্যা, অথবা নোটা পরিমাণ হিসেবেও কাজ করতে পারে, তাহলে এটা ডিটারমিনার। সাম, এটাও দেখেন সংখ্যাও হইতে পারে, আবার এটা পরিমাণও হতে পারে, সো এটাও ডিটারমিনার। দিস, এটা তো ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ কি হয়? ডিটারমিনার হয়। সো তিনটাই কারেক্ট, আমাদের নট দরকার। এখন দেখেন এই যে 2/7 দেয়া আছে, এটা একটা ভগ্নাংশ, অনেকে বলবে এটা কারেক্ট। নো, এটা কারেক্ট না, এইটাই রং। কেন রং? কারণ কারণ 2/7 আমরা জানি উপরের অংশটাকে লব বলা হয়, নিচের অংশটাকে হর বলা হয়। লব যদি 2 বা তার বেশি হয় তাহলে হরের সাথে এস যোগ হয়, এটা হওয়া উচিত ছিল 2/7, তার সাথে একটা এস যোগ হবে 2/7। যেহেতু এস যোগ হয় নাই সেহেতু ডি নাম্বারটা কাটা। এটা আপনারা অনেকে হয়তো ওইভাবে চিন্তাও করেন নাই। 2/7 হবে না ভাই, এটা হবে 2/7। যেমন 2/3 হয় না, হয় 2/3, 2/5, ওকে, লাইক দ্যাট। আচ্ছা, মাশাআল্লাহ, পারা যায়। তারপরে দেখেন হি ইজ দ্য ম্যান টু ডিপেন্ড অন, এই প্রশ্নটা 46 বিসিএস এ আসছে। এইটা 46 বিসিএস এর প্রশ্ন। এখন সমস্যা হচ্ছে আমাদের অনেক ভাই বোন আছে যারা ভাবে যে প্রিপোজিশন দিয়ে শুরু, হ্যাঁ আমরা অনেকে জানি প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ, তাকে প্রিপোজিশনাল ফ্রেজ বলে। হ্যাঁ বলে, সব জায়গায় তো বলেন, আপনাকে ফাংশনটা দেখতে হবে। তাহলে দেখেন আমরা যদি বলি হি ইজ দ্য ম্যান, তিনি হচ্ছেন এমন একজন মানুষ, টু ডিপেন্ড অন, যার উপর নির্ভর করা যায়, এটা নির্ভরযোগ্য বোঝানো হচ্ছে। তাহলে এতটুকু তথ্য যতই প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ হোক, এটা নাউন সম্পর্কে তথ্য দিয়েছে দাদা। তাহলে নাউন সম্পর্কে তথ্য দিলে ডেফিনেটলি সেটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। লাস্ট বিসিএস এর কোয়েশ্চেন, অনেকে এটা বোঝেও নাই। স্যার আগে পড়াইছিলেন বাট ভুলে গেছি। জাহান, সমস্যা নাই। সুইটি বলতেছেন স্যার কট খায়া গেলাম। বাবা, সব সময় কট খাওয়া যাবে না, কট উল্টাই দিয়ে টক খাবো আমরা প্রয়োজনে, কিন্তু কট খাবো না, ঠিক আছে? আচ্ছা, মাশাআল্লাহ। এবার আসেন 36। আচ্ছা, আপনাদের কেউ ফ্রি হ্যান্ড রাইটিং ব্যাচে ভর্তি হতে চাইলে আমাদেরকে একটু নক দিতে বললেন। আমাদের সাথে যেহেতু সারা বাংলাদেশে অনেক ভাই বোনেরাই ক্লাস করছেন, আপনাদের কেউ যদি ফ্রি হ্যান্ড রাইটিং এর A to Z কভার করতে চান, অথবা বেসিক টু অ্যাডভান্স গ্রামার কভার করতে চান, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো দেখেন এবার আমরা এরপর একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন পেয়েছিলাম। হিজ কন্ডাক্ট, তার আচরণ, অ্যাডমিটস ড্যাশ, অ্যাডমিটস অফ নো এক্সকিউজ, তার যে আচরণ এইটার কোনো এক্সকিউজ দেওয়া যায় না। বুঝতে পারছেন তো? অনেক কিছু শেখার আছে। ধন্যবাদ অহনা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ। হ্যাঁ মারুফ, অভি প্রিপোজিশন দিয়ে শুরু, প্রিপোজিশন দিয়ে শেষ প্রিপোজিশনাল ফ্রেজ হতে পারে, তবে আপনাকে সেন্টেন্সের অবস্থান তো দেখতে হবে অভি, আদারওয়াইজ কিন্তু এটা হবে না। হ্যাঁ, আচ্ছা এবার চলে আসেন, দেখেন আই রেসপেক্ট দ্যাম ফর দে ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। এখন অনেকে বুঝতেছে না, তারা ভাবতেছে দুইটা ফর কেন ভাই রে, এই ফর শব্দটা বিকজ হিসেবে বসছে, ঠিক আছে? তো আমরা মোটামুটি সবাই জানি যে ভার্বকে যে কখন, কোথায়, কিভাবে, পাশাপাশি, কেন শব্দটাও আছে, কিন্তু এগুলো দিয়ে প্রশ্ন করলে উত্তরে অ্যাডভার্ব পাওয়া যায়। আপনি যখন বলছেন আই রেসপেক্ট হিম, আমি তাকে সম্মান করি, আপনি জাস্ট প্রশ্ন করেন তো যে দাদা আমরা যে তাকে সম্মান করি কেন? ফর, কারণ, এখানে বিকজ, কারণ দে ওয়ার্ক ফর দ্য কান্ট্রি, কারণ তারা দেশের জন্য কাজ করে। তাহলে ভাই এটা অ্যাডভার্ব ফ্রেজ। ওকে,
তিশা দাস বলতেছেন বেশিরভাগ সময় যেটা প্রিপোজিশনাল ফ্রেজ ভাবে ওইটাই অ্যাডজেক্টিভ ফ্রেজ হয়। হ্যাঁ হয় হয় তিশা, এটা আমি ব্যাখ্যা করছি। হ্যাঁ আপনি ভিডিওটা দেখে নিয়েন তাহলে পেয়ে যাবেন টোটাল। লুক ওভার, লুক ওভার মানে হচ্ছে গিয়ে খুব চমৎকার ভাবে ক্লোজলি কোনো কিছুকে ইন্সপেকশন করা বা এক্সামাইন ক্লোজলি, এটা পারবেন, পারা উচিত। তারপর দেখেন হি হ্যাজ অ্যাসিউরড মি, ভাই এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হচ্ছে অ্যাসিউর অফ, হ্যাঁ মানে কাউকে কোনো কিছু নিশ্চয়তা দেয়া। ডেপার্ট, এই দেখেন আমরা ডেপার্ট মানে হচ্ছে স্থান ত্যাগ করা, চলে যাওয়া। হ্যাঁ স্থান ত্যাগ করা এটা একটা ভার্ব, স্থান ত্যাগ করা অথবা চলে যাওয়া। যেমন দেখবেন ওই যে ডিপার্চার টাইম দেয়া থাকে, একটা ট্রেন, একটা বাস, একটা প্লেন, ফ্লাইট কখন চলে যাবে, কখন শেষ হবে। হ্যাঁ আচ্ছা পারবেন ইনশাল্লাহ। এইবার আসেন, এইটাও সেম বলে রাখি, এই রুলটাও আসছে আপনার ইনভার্সন থেকে। হ্যাঁ ইনভার্সনটা আপনারা একটু দেখে রাখেন তাহলেই পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা বিষয়টা হচ্ছে গিয়ে যদি কখনো এইরকম পান যে অনলি প্লাস প্রেপোজিশন প্লাস ডট 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 প্লাস নাউন প্লাস এরপরে যদি একটা ক্লজ থাকে, তাহলে এই ক্লজটাতে ইনভার্সন হবে। ইনভার্সন হবে মানে কি বাবা? ইনভার্সন হবে বলতে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের সামনে চলে আসবে। তাহলে দেখেন বি ইমপ্লিমেন্টেড, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখেন আমি কি বলছি, শর্ত কি? অনলি প্লাস প্রেপোজিশন দিয়ে শুরু, নাউন দিয়ে শেষ, এই প্রেপোজিশনাল ফ্রেজটা থাকতে হবে। যদি কোনো প্রেপোজিশনাল ফ্রেজের সামনে অনলি থাকে, যেমন দেখেন এই যে ইন এক্সট্রিম কন্ডিশনস, ইন এক্সট্রিম কন্ডিশনস, ইন এক্সট্রিম কন্ডিশনস, ইন এক্সট্রিম কন্ডিশনস, খেয়াল করছেন সবগুলোর সামনে আমরা দেখতে পাচ্ছি অনলি আছে। তার মানে আমাদেরকে পরের ক্লজটাতে গিয়ে সাবজেক্টের আগে অক্সিলারি ভার্ব আনতে হবে। এই যে দেখেন দিস প্রোটোকল, সাবজেক্ট অক্সিলারি ভার্ব সামনে চলে আসছে। সো আনডাউটেডলি দ্য কারেক্ট আনসার ইজ ডি। শুধু ভুলে যাই, আচ্ছা সমস্যা নাই ভাই, জুলহাস ভাই ভুলে যেতে যেতেই আবার আস্তে আস্তে কারেকশন হবে ইনশাল্লাহ। তাহলে দেখেন অনলি ইন এক্সট্রিম কন্ডিশন, শুধুমাত্র বিশেষ পরিস্থিতিতে বা চরম পরিস্থিতিতেই শুড দিস প্রোটোকল বি ইমপ্লিমেন্টেড, এই প্রোটোকলটা বাস্তবায়ন করা উচিত। ওকে ম্যান, পারা যাবে ইনশাল্লাহ। এবার আসেন নিচের কোন শব্দটাকে নাউন অফ মাল্টিটিউড বানানো যেতে পারে? এটা আমরা এই যে একটু আগে বলেছিলাম বাবারা, আই হোপ আপনারা কেউ ভুলে যান নাই। আমি বলেছিলাম যে কালেকটিভ নাউন গুলো যদি একাধিক, মানে কালেকটিভ নাউনের যে সদস্য তারা একাধিক মতামত দিলেই সেটাকে নাউন অফ মাল্টিটিউড বলা হয়। তাহলে দেখেন এই যে ক্লাসটা হচ্ছে কালেকটিভ নাউন, এটাকে আপনি চাইলে নাউন অফ মাল্টিটিউড বানাতে পারবেন। দে ইনফর্মড আস দ্যাট দ্য মিটিং, তো আমরা জানি অতীতে দুটো কাজ হলে, দেখেন সহজ সরল একটা প্রশ্ন ছিল, অতীতে সংঘটিত হওয়া দুটি কাজের মধ্যে, অতীতে সংঘটিত হওয়া দুটি কাজের মধ্যে যে কাজটি প্রথমে বা আগে হয়েছে সেটা কি হয় বাবা? সেটা পাস্ট পারফেক্ট হয়। আর যে কাজটা পরে হয়েছে সেটা পাস্ট ইনডেফিনিট হয়। তাইলে এইটা আমরা বুঝে ফেলাইছি। দেখেন দে ইনফর্মড আস দ্যাট, তারা আমাদেরকে এটা জানালো যে দ্য মিটিং ড্যাশ পোস্টপন্ড ফর নেক্সট উইক। তাহলে তারা আমাদেরকে জানালো যে ভাই জানেন মিটিংটা আগামী সপ্তাহ পর্যন্ত মুলতবি করা হয়েছে। তাহলে এখন আপনারাই বলেন তো, মিটিং আগে মুলতবি করা হয়েছে নাকি তারা আমাদেরকে জানাইছে? তাহলে তারা আমাদেরকে জানাইছে এই কাজটা পরে হয়েছে। আগে হয়েছে কি, ওই যে পোস্টপন্ড করার কাজটা, তাই হ্যাড বিন হবে। এখন বলতে পারেন হ্যাড হলো না কেন? কারণ এটা প্যাসিভ ভয়েস, মিটিং তো নিজে নিজেরে পোস্টপন্ড করতে পারে না। ওকে ডিয়ার, তাহলে আনসার হচ্ছে ডি। অনেকে হয়তো এইভাবে চিন্তাও করেন নাই, একটা স্ক্রিনশট নিয়ে রাখেন। এই কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন। হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন, অনেকে বোঝে না। অনেকের খালি ধারণা ভাই আফটার আর বিফোর থাকলেই মনে হয় এই ঘটনা ঘটে না। আরে ভাই
আফটার বিফোর থাকলেই যে সবসময় পাস্ট পারফেক্ট পাস্ট ইনডেফিনিট হবে এরকম না, সিচুয়েশন বুঝাও আপনারা অনেক সময় প্রশ্নের উত্তরটা করতে হবে। ওকে ডিয়ার, এবার বলা হচ্ছে যে রিপিট ভার্বটার নাউন ফর্ম কোনটা। দেখেন আমরা যখন আর ই পি ই এ টি লিখি, হ্যাঁ আমি এটাকে ডিফারেন্ট কালারে লিখে দিচ্ছি, দেখেন এইখানে আছে রিপিট লিখতে গেলে এটা একটা ভার্ব, আমরা ই এ লিখি, কিন্তু আমরা যখন রিপিটেশন লিখি তখন আমরা লিখবো আর ই পি ই। এই যেরকম ছিল ই এ টি ছিল, কিন্তু আমাদের এখানে কি হচ্ছে দেখেন ই টি আই ও এন। তার মানে রিপিট ভার্বটাকে আপনি যখন রিপিটেশন বানাচ্ছেন, নাউন বানাচ্ছেন, তখন এটা সাইলেন্ট হয়ে গিয়ে ই থাকতেছে। তাহলে বুঝতে পারছেন, আমার আর বলার প্রয়োজনই নাই, বুঝতে পারতেছেন। অপশন হচ্ছে ডি। এই তো, ধন্যবাদ, আবার আসবেন। এবার আপনাকে যদি বলা হয় নিচের কোনটা কারেক্ট স্পেলিং, তাহলে দেখেন অ্যাসাসিনেশন মানে গুপ্ত হত্যা, এইটা আমাকে আমার এক ভাই এভাবে বলছিল, এভাবে মনে রাখবি গাধার উপরে গাধা, গাধার উপরে গাধা, তার উপরে আমি আমার উপরে জাতি। আমাদের এক ভাই বলছিল যে এইভাবে মনে রাখবি, তাহলে আজীবন মনে থাকবে। গাধার ইংরেজি কি, এই যে অ্যাস, আবার গাধার ইংরেজি কি অ্যাস, বলছে দেখ গাধার উপরে গাধা, এই গাধার উপরে আমি, আর আমার উপরে পুরা জাতি। হ্যাঁ, এই যে এস এস আই নেশন, অ্যাসাসিনেশন মনে রাখলে খুব ইজিলি কভার করতে পারবেন ইনশাআল্লাহ। ওকে ডিয়ার, সো এই ছিল আমাদের কোয়েশ্চেন সলিউশনের আলোচনাটা। আশা করি ইনশাআল্লাহ এতটুকু আপনাদের বোঝার জন্য রকেট সায়েন্স জানার দরকার হয় নাই, এটা আপনারা ইজিলি পারবেন। আপনাদের সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি ইনশাআল্লাহ। নেক্সট ক্লাস আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আদাব, আল্লাহ হাফেজ।